হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন ফিজিক্সের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। ঠিক আছে, তো আমরা অলরেডি পার্ট 1 পড়ে ফেলেছি এবং পার্ট 1-এ আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। ওয়ার্ক কাকে বলে, কিভাবে কাজ করে, ধনাত্মক কার্য কী, ঋণাত্মক কার্য কী, কখন কার্য শূন্য হয়, এবারে ডিটেলসে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করেছি, সমস্ত কিছু পড়েছি। আজকে আমরা পার্ট 2 পড়বো এবং চেষ্টা করব এই পার্টেই আমাদের পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেওয়ার। আর তোমরা জানো যে নতুন যে এনসিইআরটি ক্লাস 9-এ চেঞ্জ হয়েছে তাতে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ারের মধ্যে কি একটা কোন টপিকটা নতুন তোমাদের অ্যাড হয়েছে না, লিভার এবং সরল যন্ত্র, লিভার অ্যান্ড সিম্পল মেশিন, পুলি, তারপরে ইনক্লাইন প্লেন, এই যে ব্যাপারগুলো আছে না, মানে এইগুলো তোমাদের এক্সট্রা অ্যাড হয়েছে। তো আমি তোমাদের এই চ্যাপ্টারে মানে এই পার্টে তোমাদের লিভার এবং সরল যন্ত্র থেকে যত প্রকার প্রশ্ন আসে, মানে যা যা জিনিস তোমাদের পড়ার আছে একদম ডিটেলসে পড়িয়ে দেবো। এবং আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এখানে বোঝার অনেক কিছু আছে, শুধু মুখস্থ করার ব্যাপার নেই, বোঝার অনেক কিছু আছে। একদম ছবির সাথে কীভাবে জিনিসগুলো হয় না হয় তোমাদের একদম ডিটেলসে বোঝাবো আমি, ঠিক আছে? তো চলো আজকে আমাদের ক্লাস নাম্বার 68। তো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, তোমরা জানো যে আজকে আমাদের এই চ্যাপ্টারটা যদি হয়ে যায় তাহলে আমাদের পুরো ফিজিক্স কমপ্লিট, মানে কোথাও না কোথাও বায়োলজি আমাদের কমপ্লিট। আমাদের আর এই চ্যাপ্টারটা হলে ফিজিক্সও কমপ্লিট হয়ে যাবে। আমাদের কেমিস্ট্রি রইলো, কেমিস্ট্রিটা আমি এখানে কমপ্লিট করতে পারলাম না। যদি হয়তো আর কিছুদিন টাইম পেতাম হয়তো কেমিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাই হোক আর কি। তো বায়োলজি ফিজিক্সের অনেক বড় সিলেবাস, সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, প্লেলিস্ট বানানো আছে, তোমরা পরপর দেখতে পারো। আর এটা শুধুমাত্র গ্রুপ ডি এক্সামের জন্য নয়, তোমরা সমস্ত এক্সামে মারাত্মক হেল্প পাবে, ঠিক আছে? তো এরপর আমাদের কী দেখো, এইখানে আমি আগে পড়াই, তারপর আমি লাস্টে আলোচনা করবো যে এরপর কী প্ল্যানিং আছে বা কী করবো না করবো, আমি লাস্টে আলোচনা করবো। ওকে, তো চলো আজকের ক্লাসটা প্রথমে স্টার্ট করা যাক। আচ্ছা, এখানে না আমার হেডিং কিছু একটা দেওয়া ভুল হয়ে গেছে, মানে এটা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নয়, মানে আগের দিনও প্রবলেম হয়েছিল আই থিঙ্ক। এটা হচ্ছে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, ঠিক আছে? তো এটা ঘাবড়ে যেও না, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এটা ভুল করে লেখা হয়ে গেছে এখানে, ঠিক আছে? দেখো, আজকে আমরা প্রথমে যেটা পড়বো, যতটা হয়েছিল তার ঠিক তারপর থেকে স্টার্ট করছি। আমরা প্রথমে যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কি, মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি কি। দেখো, একটা ছবি আমি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো এ একটা হাতুড়ি আছে, ধরো এ একটা, আমি কি করছি, এই একটা কাঠ আছে, কাঠের টুকরের মধ্যে আমি একটা পেরেক, হয় না পেরেক বা গজাল বা কোনো বলতে পারো, আমি হাতুড়ি দিয়ে মারছি একে, ঠিক আছে? তো এই হাতুড়িটা আমি প্রথমত কি করব স্যার, হাতুড়িটা প্রথমে আমাকে কি করতে হবে না, ওপরে তুলতে হবে। যখন আমি যে মুহূর্তে হাতুড়িটাকে ওপরে তুলছি, ওপরে তোলা মানে কি, একটা হাইট তো পাচ্ছে না, একটা নির্দিষ্ট হাইট পাচ্ছে। আর হাইট থাকা মানেই কি, এর মধ্যে কি আছে, স্থিতিশক্তি। এর মধ্যে কি আছে, স্থিতিশক্তি। তো এখানে লেখা আছে পোটেনশিয়াল এনার্জি। যখন আমি এটার মধ্যে ঘা দিতে যাচ্ছি, আঘাত করতে যাচ্ছি পেরেকটাকে ভেতরে ঢোকানোর জন্য, তখন আমি যখন এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছি, এর মধ্যে কি থাকছে স্যার, এর মধ্যে গতিশক্তি থাকছে। কি থাকছে, গতিশক্তি থাকছে। তো আমি বলতে পারি যে এর মধ্যেই স্থিতিশক্তি এবং এর মধ্যেই গতিশক্তি পাচ্ছি। তো মেকানিক্যাল এনার্জি আর কিছুই নয়, তার আকৃতির জন্য বা গতির জন্য যে কাজ করার সামর্থ্য জন্মাচ্ছে তাকে আমরা যান্ত্রিক শক্তি বলছি, যন্ত্রের শক্তি, বা বলতে পারো বস্তুর অবস্থানের জন্য। দেখো কেন অবস্থানের কথা বলছি, যখন আমার যে পজিশনে এই জায়গাটায় আমি হাতুড়িটাকে তুলছি, মানে এর এই যে পজিশন, এই যে অবস্থান, তার জন্য তো এর মধ্যে স্থিতিশক্তি এসছে না, যেটাকে আমরা এমজিএসডি করছি, ডিনোট করছি। তো আমি যখন অবস্থার পরিবর্তন করছি তখন এর মধ্যে কি আসছে স্যার, স্থিতিশক্তি আসছে। আমি যখন এর মধ্যে গতির সৃষ্টি করছি তখন এর মধ্যে কি আসছে স্যার, গতিশক্তি আসছে। তো কোনো বস্তুর অবস্থানের জন্য বলতে পারো, গতির কারণে বলতে পারো, কাজ করার যে সামর্থ্য জন্মাচ্ছে তাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি। সিম্পল যান্ত্রিক শক্তি আমরা একটাভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি। আমি যদি এই দুটোর যোগফল বার করি তাহলে আমি কি পেয়ে যাব, মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? দেখো যেটা বললাম সেটা আমি তোমাদের লেখা আছে এখানে, আমরা দেখিয়ে দিই। দেখো কোনো বস্তুর অবস্থান বা আকৃতি বা গতির কারণে তার মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মায় তাকে আমরা যান্ত্রিক শক্তি বলি। যান্ত্রিক শক্তির সূত্র কি, শুধু এইটুকু মনে রাখো, যান্ত্রিক শক্তি আমরা বলবো স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফলকে আমরা কি বলবো, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? এখানে আমরা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি, এখানে আমরা কাইনেটিক এনার্জি পাচ্ছি, এবং দুটোর যে মানে সম্মিলিত যোগফল সেটা আমাদের কি, মেকানিক্যাল এনার্জি। বোঝা গেল? বাস, চল। আমি এখানে যে জিনিসটা তোমাদের বোঝাতে চলেছি, শক্তি সংরক্ষণ। আমরা শক্তির সংরক্ষণে কি পড়েছিলাম, যে শক্তি কোনোভাবেই সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র একটা রূপ থেকে অন্য রূপ দেওয়া যায়, কিন্তু শক্তি তুমি কোনোভাবে সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, ঠিক আছে? এখানে যে জিনিসটা বোঝাচ্ছি না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ। যদি এই জায়গাটা বুঝতে পারো পরের জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবে, ঠিক আছে? এত হালকাভাবে নেবে না। আমি ডাইরেক্ট ফর্মুলা আছে, মনে রাখতে পারো, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো। ধরো
একটা বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু আছে, সেই বস্তুটার একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমি মেনে নিলাম এম। কি মেনে নিলাম? বস্তুর ভর হচ্ছে এম। বাদ দাও, ছেড়ে দাও। দেখো বোঝো, ধরো আমার এটা সারফেস, আমার এটা হচ্ছে একটা সারফেস মানে ভূমি, সিম্পল ভূমি, সারফেস, ঠিক আছে স্যার। চলো আমি একটু নিচে করে করছি, এটা আমার সারফেস, ঠিক আছে। আমি একটা বস্তুকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে গেলাম, মানলাম যে এইখানে বস্তুটাকে আমি নিয়ে এলাম। কোথায় নিয়ে এলাম? একটা বস্তুকে এখানে নিয়ে এলাম, বস্তুটার ভর কত? এম। এই বস্তুটার এই অবস্থানটাকে আমি বললাম যে এ অবস্থান, পজিশন এ, ঠিক আছে। স্যার কতটা হাইটে নিয়ে যাওয়া হয়েছে? আমি মানলাম যে এইচ হাইটে নিয়ে গেছি। আমি কতটা হাইটে নিয়ে গেছি? একে এইচ দূরত্বে নিয়ে গেছি, এইচ হাইটে নিয়ে গেছি। কতটা হাইটে? এইচ হাইটে, মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা ভূমি থেকে কতটা উচ্চতায়, না এইচ হাইট, ঠিক আছে। যখন এই বস্তুটাকে আমি ওপর থেকে ছেড়ে দেবো, তখন এই বস্তুটা নিচে আসবে 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 আসবে, মানে কি? মানে আমার যখন একদম ওপরের পজিশনে আছে, এই পজিশনে আছে, তখন এই বস্তুটার মধ্যে কি শক্তি আছে? স্যার স্থিতিশক্তি আছে। ভালো করে বোঝো, এর মধ্যে কি আছে? স্থিতিশক্তি আছে। আমি বস্তুটাকে সাপোজ বললাম এখান থেকে ছেড়ে দিলাম, এবং ছেড়ে দিলে যখন নিচের দিকে আসবে 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 কি হবে? এর গতিশক্তি বৃদ্ধি পাবে। স্যার এর গতিশক্তি বৃদ্ধি পাবে। আমি মানলাম যে বস্তুটাকে আমি এইরকম জায়গাতে নিয়ে চলে এলাম। কোথায় নিয়ে চলে এলাম? এইরকম জায়গায় নিয়ে চলে এলাম। আরে বস্তুটা কি কোনো ভরের পরিবর্তন হবে? না স্যার, এমই থাকবে। আমি মানলাম এই যে হাইটটা, টোটাল হাইটটা কত ছিল? টোটাল হাইটটা ছিল এইচ। আমি মানলাম ভূমি থেকে এই যে হাইটটা, এটা হচ্ছে h/3। কত হাইট? h/3, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এবার একটা জিনিস বলো আমাকে তোমরা, আমি কোশ্চেন করছি, উত্তর দেবে। এই পজিশনটাকে আমি মেনে নিলাম বি পজিশন, ঠিক আছে, এই পজিশনটাকে মনে নিলাম বি পজিশন। আমি তোমাদের বলছি এই পজিশনে বস্তুর পোটেনশিয়াল এনার্জি কত? দেখো আমার এখানে মেন উদ্দেশ্য আমি তোমাদের জিজ্ঞাসা করছি যে এই বি পজিশনে যে বস্তুটা আছে না, যার ভর এম, আমাকে বলো এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি কোন পজিশনে বললাম? বি পজিশনে এদের দুজনে এটার রেশিও বলো, এটার অনুপাত বলো। আবার বলছি, এই যে বি পজিশনে যে বস্তুটা আছে, মানে এই বস্তুটাকে যখন আমি ছাড়ছি, নিচে নামতে 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 যখন এইরকম পজিশনে এসছে, এই বি পজিশনে পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি এবং কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির অনুপাত বলো এই এম ভরযুক্ত বস্তুটার। এটা আমাকে বার করতে হবে। দেখো কী করে বার করবো, ভালো করে দেখো। আমি বললাম যে এই যে পজিশনে বস্তুটা আছে, এই বস্তুটা এখানে কি অবস্থায় আছে? স্যার স্থির অবস্থায় আছে। আমি বস্তুটাকে হাইট এইচ উচ্চতায় নিয়ে গেছি এবং বস্তুটাকে এখানে রেখেছি। আমি বলছি যে এখানে কি ওর কোনো গতিশক্তি আছে? না স্যার, গতিশক্তি নেই কিছু, কারণ এখানে কোনো গতিই করছে না, স্থির অবস্থায় বস্তুটা আছে, মানে কাইনেটিক এনার্জি জিরো। আর পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি কত? স্যার স্থিতিশক্তি হচ্ছে mgh। তো আমি যদি বলি পোটেনশিয়াল এনার্জি এ পজিশনে, তখন আমি কি বলবো? m ইন্টু জি ইন্টু এইচ। স্যার হাইট যেহেতু এইচ, আমি তার জন্য এইচ লিখলাম, ঠিক আছে। এবার আমি বলছি কাইনেটিক এনার্জি কত? এ পজিশনে কাইনেটিক এনার্জি কত? বলবে স্যার জিরো। এবার আমি এখানে আসছি এই পজিশনে, আরে দেখো বস্তুটা যখন নিচের দিকে আসছে, তখন এর মধ্যে কি হচ্ছে? স্যার গতিশক্তি থাকছে। এর মধ্যে কি কোথাও কোনো স্থিতিশক্তি থাকছে? আরে বলো না, কোনো স্থিতিশক্তি থাকছে? হ্যাঁ স্যার, অবশ্যই স্থিতিশক্তি থাকছে। তো আমি বলছি যে এর এই পজিশনে, এই বি পজিশনে এর স্থিতিশক্তি কত বলো? স্থিতিশক্তি কত বলো? বি পজিশনের স্থিতিশক্তি তোমরা কি বলবে? এম ইন্টু জি ইন্টু এইচ। এইচ কত? না হাইট h/3। দেখো বস্তু যতক্ষণ হাইট পাবে, যতক্ষণ উচ্চতা পাবে, ততক্ষণ তার মধ্যে স্থিতিশক্তি থাকবে। যেহেতু এর মধ্যে হাইট আছে, মানে h/3 উচ্চতাতে আমি বস্তুটাকে রেখেছি, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি আছে। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি যে h/3 এর হচ্ছে স্থিতিশক্তি। বলো কোনো ভুল বললাম? না স্যার। আমি বলছি যে এর তো কোনো কাইনেটিক এনার্জি আছে। অবশ্যই স্যার কাইনেটিক এনার্জি আছে, কারণ নিচের দিকে যখন নামছে ওর মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে। আমি মানলাম কাইনেটিক এনার্জিকে আমি জানি না স্যার। আমি মেনে নিলাম যে এর কাইনেটিক এনার্জি হচ্ছে এক্স। আরে সিম্পল জিনিস বলেছি যে কাইনেটিক এনার্জি হচ্ছে এক্স, ঠিক আছে। এবার আমি বলছি যে এখানে টোটাল এনার্জি কত বলো? আরে বলো টোটাল এনার্জি কত? তোমরা কি বলবে? স্যার টোটাল এনার্জি এ পজিশনে আমি সিম্পল এই দুটোকে যোগ করে দেবো। তো আমার যোগ করার তো এটা কিছু নেই, এটা তো শূন্য। তো সিম্পল বলতে পারি এখানে টোটাল এনার্জি mgh, সরি ক্যাপিটাল এইচ, এটা mg ক্যাপিটাল এইচ। বলো হ্যাঁ কি না? ঠিক আছে স্যার। আমি বলছি এখানে টোটাল এনার্জি কত? আরে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি বি পজিশনে কত? না এখানে আছে এটা, তো আমি লিখলাম mgh/3 প্লাস প্লাস কত? না এক্স, প্লাস কত? না এক্স, ঠিক আছে, ঠিক আছে।
এখানে একটা জিনিস মনে রাখবে, আমি বারবার তোমাদের বলছি যে এনার্জি কোনোদিন সৃষ্টি বা ধ্বংস করা যায় না, মোট শক্তি সবসময় এক থাকবে। তো আমার এ পজিশনে আমার যে টোটাল এনার্জি এবং আমার যে বি পজিশনে আমার যে টোটাল এনার্জি, এই দুটো সমান না সমান নয় বলো? সব সময় সমান থাকবে। আমার আলটিমেট শক্তি তো সেই একটাই। আমি যদি এ পজিশনে সমস্ত শক্তিটাকে একসঙ্গে ধরি, মানে টোটাল এনার্জিটাকে আমি ধরি, দেখো ব্যাপারটা বোঝো। আমি যদি ধরি যে আমার এ পজিশনে সাপোজ বলছি আমার শক্তি ছিল 3, বাদ দাও এসব বাদ দাও, আমি তোমাদের সিম্পল জিনিসটা বলছি বোঝো। আমি বলছি এ পজিশনে, এই পজিশনটাতে টোটাল যে শক্তি ছিল, মানে টোটাল যেটা ছিল, টোটাল যে শক্তি ছিল, বি পজিশনে আমার টোটাল যে শক্তি, এই দুটো সবসময় ইকুয়াল হবে। বোঝা গেল? তো আমি এটা লিখতে পারি যে টোটাল এনার্জি এ পজিশনে এবং টোটাল এনার্জি বি পজিশনে সবসময় সমান হবে। তো বলো টোটাল এনার্জি এখানে কত আছে? mgh। এ পজিশনে কত আছে? mgh। আর বি পজিশনে টোটাল এনার্জি কত আছে? না বলবে স্যার mgh/3 প্লাস এক্স। এটা ঠিক কি না? তাহলে আমি যদি এখানে এক্সের ভ্যালু বার করি, আমি কি পাবো? mgh/mgh/3। বলো এটা পাবো কি পাবো না? ভুল করলাম, আমি তো যোগ হবে ভাগ করে দিলাম, বাদ দাও। আমি এখানে এক্সের ভ্যালু বার করছি, এখানে এক্সের ভ্যালু হয়ে যাবে, দুটো mgh আছে মানে 2mgh/3। এক্সের ভ্যালু হবে 2mgh/3। ঠিক আছে? এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার গতিশক্তি। তাহলে আমি যদি এখানে রেশিও অ্যাকচুয়ালি বার করতে চাই, তাহলে আমি এটা লিখতে পারি। দেখো আমার এখানে কি লিখতে পারি বলো? পোটেন্সিয়াল এনার্জি, বি পজিশনে পোটেন্সিয়াল এনার্জি কত আছে? স্যার পোটেন্সিয়াল এনার্জি আছে এটা, তার মানে এটা লেখো mgh/3। ঠিক আছে? আর কাইনেটিক এনার্জি কত? বি পজিশনের কাইনেটিক এনার্জি কত? স্যার এক্স। এক্সের মান কত এসছে? এটা। তো আমি লিখতে পারি কি 2mgh/3 লিখতে পারি। সিম্পল দেখো, mgh/3 কেটে যাবে, তার মানে কি পড়ে থাকবে? 1/2 পড়ে থাকবে। তার মানে এই দুটো রেশিও বলতে পারি 1:2। মানে সিম্পল লজিক জানো, এইটুকু জানো, এখানে আর কিছু জানো না। আমি কেন বলছি কথাগুলো একটু পর বুঝতে পারবে। আরেকবার রিপিট করছি, একটু মাথা লাগাও। বুঝতে পারছি একটু টাফ লাগছে, কিন্তু তোমাদের এটা পড়তে হবে, কারণ সিলেবাসে দিয়েছে যেহেতু পড়তে হবে। দেখো আমি আরেকবার রিপিট করছি। আমি তোমাদের সিম্পল বললাম যে একটা বস্তুকে আমি এই পজিশনে তুলেছি। কি পজিশনে? এ পজিশনে রেখেছি। ঠিক আছে? ওপরে রেখেছি। এটা হচ্ছে ভূমি। ভূমি থেকে কত হাইটে রেখেছি? না এইচ হাইটে রেখেছি। এইচ উচ্চতাতে রেখেছি একটা বস্তুকে। ঠিক আছে? এইচ উচ্চতায় রেখেছি একটা বস্তুকে। ঠিক আছে? এবং বস্তুটাকে কি করেছি, একটা সময়ে আমি যখন এখান থেকে ছেড়ে দিয়েছি, তখন বস্তুটাকে আমি এইরকম জায়গায় পজিশনে রেখেছি যেটার নিচ থেকে হাইট হচ্ছে h/3। ঠিক আছে? এটার নাম দিলাম বি পজিশন। আমি সিম্পল এখানে একটা জিনিস বলেছি যে এ পজিশনে আমার টোটাল শক্তি কত? টোটাল শক্তি মানে কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। আমি দেখলাম এই এ পজিশনে এর স্থিতিশক্তি হচ্ছে mgh, আর এখানে কোনো গতিশক্তি নেই, সেই জন্য এটা 0। তো টোটাল শক্তি কত হলো? টোটাল এনার্জি কত হলো? টোটাল এনার্জি হয়ে গেল mgh+0 মানে mgh। বোঝা গেল? ঠিক আছে? এবার বি পজিশনে আসছি। বি পজিশনে পোটেন্সিয়াল এনার্জি কত? স্যার পোটেন্সিয়াল হচ্ছে mg, যে হাইটটা আছে h/3, এটা হচ্ছে আমার পোটেন্সিয়াল এনার্জি। গতিশক্তি কত? স্যার গতিশক্তি জানি না, আমি এক্স ধরে নিয়েছি। তো এখানে টোটাল কত এনার্জি, মানে এই পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি বি পজিশনে কত? না এটা হচ্ছে আমার টোটাল এনার্জি। এবার আমি কি বললাম? এ পজিশনের মোট শক্তি আর বি পজিশনের মোট শক্তি, এই দুটো সবসময় ইকুয়াল। এই যে সেটা আমি লিখেছি। এবার যেটা মান সেটা আমি বসিয়েছি। এ পজিশনের টোটাল এনার্জি কত? না স্যার mgh, তো আমি mgh বসিয়ে দিয়েছি। বি পজিশনের টোটাল এনার্জি কত? না স্যার এটা, তো আমি এটাই বসিয়েছি। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করে কি পেলাম? x = 2mgh/3। ঠিক আছে? আমি সিম্পল কি বললাম যে এই দুটোর আমি রেশিও বার করছি। বি পজিশনে স্থিতিশক্তি আর গতিশক্তির রেশিও বার করছি। তো বি পজিশনে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে এটা। আর গতিশক্তি কত? স্যার গতিশক্তি মান এক্স ধরেছিলাম, তার ভ্যালু হচ্ছে এটা। তো আমি সিম্পল এটা বাই এটা করলাম, তো আমি দেখলাম কাটাকুটি করে 1:2 এলো। বলো এইটুকু বোঝা গেছে? আমি তোমাদের এখানে জাস্ট এইটুকুই বলতে চাইছি যে আমার মোট শক্তিটা সবসময় ধ্রুবক থাকে। মানে এ পজিশনের মোট শক্তি এবং বি পজিশনের মোট শক্তি, এই শক্তিটা সবসময় ধ্রুবক থাকে। বোঝা গেল? চলো নেক্সট স্লাইডে দেখো, এগুলো শেষ হয়নি এখনো। নেক্সট স্লাইডে দেখো ধরো এটা হচ্ছে আমার ভূমি। ঠিক আছে? এটা হচ্ছে আমার ভূমি। আমি ভূমি থেকে একটা বস্তুকে আমি এই পজিশনে রেখেছি। কি পজিশনে রেখেছি? এই পজিশনে রেখেছি। ঠিক আছে? এই পজিশনে রেখেছি।
ঠিক আছে, ধরো একটা বস্তু হচ্ছে এম এম ভরযুক্ত বস্তু, ধরো এটা হচ্ছে এ পজিশান, আর এইখানে আমি এই হাইটে তুলেছি, এটা মানলাম আমি বি পজিশান। ঠিক আছে, ধরো এর মধ্যে যে হাইট আছে, এটার যে হাইট আছে সেই হাইটটা হচ্ছে এইচ হাইট। কত হাইটে রেখেছি বস্তুটাকে আমি? এইচ হাইটে রেখেছি। তো আমি যদি সিম্পল তোমাদের প্রশ্ন করি, কি প্রশ্ন না, আচ্ছা আরেকটা জিনিস, আমি এই যে এম ভরযুক্ত যে বস্তুটা ছিল না, ওকে আমি ওপর দিকে নিক্ষেপ করেছি। ওপর দিকে কত স্পিডে নিক্ষেপ করেছি? ওপর দিকে কত স্পিডে নিক্ষেপ করেছি না ইউ স্পিডে। আরে যখন আমি বস্তুটাকে ওপর দিকে ছুঁড়ি তার প্রাথমিক বেগ কত ছিল? ইউ ছিল। বোঝা গেল? ইউ বেগে ওপরে নিক্ষেপ করেছি। ঠিক আছে, দেখো আরেকবার বোঝো, আমার বোঝানো ভুল হলো, আরেকবার দেখো। মানলাম যে এটা হচ্ছে ভূমি, এখানে একটা এম ভরযুক্ত বস্তু আছে, এম ভরযুক্ত বস্তু আছে। তো আমি একে কি করেছি? একটা স্পিডে, একটা ইউ স্পিডে কী করেছি? আমি ওকে ওপর দিকে নিক্ষেপ করেছি। তো বস্তুটা ধরো ওপর দিকে যাচ্ছে 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 যাচ্ছে, একটা পজিশনে তো থেমে যাবে, ধরো এই পজিশনটা চলে এসছে, বি পজিশনে চলে এসছে। তো আমি এখানে প্রশ্ন করছি যে আমি যদি এম ভরযুক্ত কোনো একটা বস্তুকে ইউ স্পিডে ওপর দিকে নিক্ষেপ করি, তাহলে কতটা হাইট পর্যন্ত ও যাবে? কতটা হাইট পর্যন্ত যাবে? হাইট চাই আমার এখানে। এইচ কত বলো, হাইট কত, যে কতটা উচ্চতা পর্যন্ত যাবে আমাকে বলো এখানে। দেখো কি করে বার করবে, দেখো এখানে আমাকে সিম্পল বলো যে এই পজিশনে যখন বস্তুটা এসেছে, এই পজিশনে টোটাল এনার্জি কত? বলবে স্যার টোটাল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তো পোটেন্সিয়াল এনার্জি বি পজিশনে আমাকে বলো কত? স্যার এখানে শুধু পোটেন্সিয়াল এনার্জি আছে, এখানে কোনো গতিশক্তি আছে কি? কোনো গতিশক্তি নেই, কারণ একটা জায়গায় যাওয়ার পরে তো থেমে যাবে না, থেমে গিয়ে আবার নিচে ব্যাক করবে। আরে আগে আমরা পড়েছি কি পড়িনি বলো? যখন কোনো একটা ঢিলকে তুমি উপর দিকে ছুড়বে, ছুড়ে যাওয়ার পর একটা বিন্দুতে থেমে যাবে, তারপরে আবার নিচে ব্যাক করবে। তো এই পজিশনে কোনো গতিশক্তি আছে না স্যার, শুধু স্থিতিশক্তি আছে। তো স্থিতিশক্তি আমি বলতে পারি এম জি এইচ। আর স্থিতিশক্তি যদি বলতে হয়, কাইনেটিক এনার্জি যদি বলতে হয় বি পজিশনে, আমি বলবো জিরো। কি বলবো? জিরো। সেমভাবে আমি যদি এই পজিশনের কথা বলি, বি মানে ধরো এটা ধরো এ পজিশন, তো এ পজিশনে পোটেন্সিয়াল এনার্জি এ পজিশনে কত? স্যার এখানে কোনো পোটেন্সিয়াল এনার্জি থাকবে না, কারণ এটা তো মাটির মধ্যে আছে, এর মধ্যে কোনো উচ্চতা পেয়েছে কি? স্যার উচ্চতা পাইনি, মানে পোটেন্সিয়াল এনার্জি জিরো। আমি বলবো যে কাইনেটিক এনার্জি এ পজিশনে কত বলো, বলো এই পজিশনে কত? তোমরা সিম্পল কি বলবে? কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো ভি তো নেই এখানে, ইউ স্পিডে আমি নিক্ষেপ করেছি, তো আমি বলতে পারি যে হাফ এম ইউ স্কোয়ার। বলো বলতে পারি কি পারি না? আর কি বলেছি না, এখানে যদি আমি বলি এখানে টোটাল এনার্জি কত বলো, টোটাল এনার্জি বি পজিশনে টোটাল এনার্জি কত? তোমরা কি বলবে? স্যার সিম্পল এম জি এইচ। আমি যদি বলি এখানে টোটাল এনার্জি কত, আরে এখানে টোটাল এনার্জি কত বলো, এ পজিশনে টোটাল এনার্জি কত? তোমরা কি বলবে? হাফ এম ইউ স্কোয়ার। আর আমি একটা কথা বারবার বলছি যে এখানে টোটাল এনার্জি আর এখানে টোটাল এনার্জি অলওয়েজ ইকুয়াল হয়। তাহলে আমি লিখতে পারি এটা কিনা বলো, যে এম জি এইচ আর হাফ এম ইউ স্কোয়ার এই দুটো ইকুয়াল, কারণ মোট শক্তি এ বি পজিশনের এবং মোট শক্তি এ পজিশনের এই দুটো ইকুয়াল। লিখতে পারি কি পারি না? তো আমি যদি এম কেটে দিই, আমি যদি, আমার এখানে হাইট দরকার না, এইচটা বার করতে চাইছি, তাহলে আমি এটা লিখতে পারি যে ইউ স্কোয়ার বাই টুটো উপরে চলে যাবে মানে 2g, তাহলে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। আমি এইটা পারি কি পারি না বলো? দেখো পরিষ্কার কথা বলছি, সবাই এই ফর্মুলাটা বলে দিয়ে চলে যাবে, এবার কেউ বোঝাবে না। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝো। যদি না বুঝতে পারো শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, তোমাদের কাজ হয়ে যাবে। যদি কোনো কোশ্চেন দেয় যে হাইট নিয়ে, যে আমি এত বেগে একটা কোনো বস্তুকে নিক্ষেপ করলাম, এই বস্তুটা কত হাইট পর্যন্ত যাবে, এত ভরযুক্ত বস্তুকে আমি এত স্পিডে নিক্ষেপ করলাম, এই বস্তুটা কত দূর হাইট পর্যন্ত যাবে, তো তোমরা সিম্পলি এই ফর্মুলাটা লাগাবে, হয়ে যাবে। কিন্তু ফর্মুলাটা এলো কোথা থেকে? জাস্ট ফিল করানোর জন্য এত রামায়ণ করলাম আমি, ঠিক আছে? নাহলে আমি শুধুমাত্র এটা বলে দিয়ে চলে যেতে পারতাম, ঠিক আছে? শুধু এটা মনে রাখবে, এই সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ইউটা হচ্ছে যে বেগে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি, এম হচ্ছে বস্তুটার ভর কত, আর জি এর মান তোমরা জানো 9.8 বলতে পারো, বা পুরোপুরি 10 ধরে নিতে পারো, যেরকম কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, বোঝা গেল? চলো, যদি এই কনসেপ্টটা বুঝতে পারো, আমি আরেকটা কনসেপ্ট বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। চলো নেক্সট দেখো। আমি আগেরটা বললাম যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে আমি ওপর দিকে নিক্ষেপ করছি। আমি এবারে উল্টো কেস বলছি। কি কেস বলছি? ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে এম, হ্যাঁ এম। তো ধরো এটা হচ্ছে এ পজিশন, আমি এই বস্তুটাকে কি করলাম? ছেড়ে দিলাম। কত হাইটে বস্তুটা ছিল? আমি মানলাম যে এইচ হাইটে ছিল। কত হাইটে ছিল? এইচ হাইটে ছিল। তো ভূমিতে স্পর্শ করার আগে আমি যদি বলি যে এই পজিশনে ওর একটা বেগ থাকবে, আরে এর একটা বেগ থাকবে, অন্তিম বেগ থাকবে। ধরো অন্তিম বেগ মেনে নিলাম যে এটা ধরো এই পজিশনে ধরো আসার আগে ধরো ভি, অন্তিম বেগ মেনে নিলাম ভি।
তো আমার এখানে যদি জানতে চায় যে অন্তিম বেগ কত হবে, আমি কোশ্চেনটা আবার বলছি, কোনো একটা এম ভরযুক্ত বস্তুকে আমি এইচ উচ্চতা থেকে ছেড়ে দিলাম, ভূমিতে স্পর্শ করার আগে তার অন্তিম বেগ কত হবে, কি ফর্মুলা? আমি ডাইরেক্ট ফর্মুলাটা বলতে পারি, কিন্তু বোঝানোর দরকার আছে কি, নাহলে ডাইরেক্ট ফর্মুলাটা বললেও কাজ হয়ে যাবে, একই ব্যাপার। আমি এখানে যদি স্থিতিশক্তি বার করি প্লাস গতিশক্তি বার করি, দেখো এখানে আমার কি থাকবে, এখানে কোনো স্থিতিশক্তি থাকবে কি? হ্যাঁ স্যার, এখানে শুধু স্থিতিশক্তি আছে, কোনো গতিশক্তি নেই, ঠিক কি না? মানে এখানে শুধু আমি এম জি এইচই পাবো, মানে মোট শক্তিও এটাই, কারণ কোনো গতিশক্তি নেই। আর এই পজিশনে আমি কি পাবো? হাফ এম ভি স্কোয়ার পাবো। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। চলো দেখো, আমি যদি এই পজিশনের কথা বলি, আমার এখানে স্থিতিশক্তি কত? তোমরা বলবে স্যার এম জি এইচ, এটা স্থিতিশক্তি। কোনো গতিশক্তি আছে কি? নেই। তার মানে আমি বলতে পারি যে টোটাল এনার্জি এ পজিশনে এম জি এইচই হবে। যদি বলি এই পজিশনে এখানে কোনো স্থিতিশক্তি আছে না স্যার, এখানে গতিশক্তি আছে, তার মানে আমি যদি বলি টোটাল এনার্জি কত, বি পজিশন মানলাম, এটা ধরো বি পজিশন, তো বি পজিশনে টোটাল এনার্জি কত বলবে? স্যার হাফ এম ভি স্কোয়ার, এটা তোমরা বলবে। কোনো গতিশক্তি নেই, স্থিতিশক্তি নেই, তাহলে আমি যদি এই দুটোকে ইকুয়াল করি, এম জি এইচ আর হাফ এম ভি স্কোয়ার, কী হবে? এম এম কেটে যাবে, আমি এখানে লিখতে পারবো ভি সমান হচ্ছে 2GH, তাহলে ভি সমান কী হবে? √2GH। আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা বলতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম একটু, ঠিক আছে? এমনি তো ডাইরেক্ট সব জায়গাতে পেয়ে যাবে, বলতে এইভাবে কেউ বলবে না, না, জাস্ট বোঝার চেষ্টা করো, জিনিসটা এলো কোথা থেকে, জীবনে কোনো দিন ভুলবে না, ঠিক আছে? তো আগে একটা ফর্মুলা মনে রাখবে, এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2G, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2G। আর এখানে একটা ফর্মুলা মনে রাখবে, ভি সমান হচ্ছে √2GH, ডাইরেক্ট মনে রাখবে, তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। এলো কোথা থেকে না, আমি বলতে চাই শক্তি সংরক্ষণ থেকে, টোটাল এনার্জি থেকে। টোটাল এনার্জি সবসময় ফিক্স থাকবে, সবসময় ইকুয়াল হবে। এখানে টোটাল এনার্জি, এখানে টোটাল এনার্জি সবসময় ইকুয়াল হবে, ইকুয়াল করলে তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবে। চলো নেক্সট দেখো। আচ্ছা, কিছু জিনিস আছে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো যদি চাও, যে পড়ন্ত বস্তু ফ্রি ফলিং যখন অবজেক্ট হবে, সর্বোচ্চ উচ্চতাতে স্থিতিশক্তি সর্বোচ্চ থাকবে এমজি, তোমরা পড়ে নেবে, যেগুলো বললাম সেগুলোই আছে, যদি না পড়ো তাও কোনো অসুবিধা নেই। আচ্ছা, সিম্পল পেন্ডুলামের জন্য কি আছে, যখন আমি একটা কোশ্চেন আছে সিম্পল পেন্ডুলামে, যখন আমি পড়াবো তখন আমি তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? চলো কোশ্চেন করো, তখন না কোশ্চেন করছো না ততক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হবে না। বলো, বলছে দেখো 0.5 কেজি ভরের একটা বলকে 20 মিটার উঁচু একটা বিল্ডিংয়ের ওপর থেকে ফেলে দেওয়া হলো, মাটিতে স্পর্শ করার ঠিক আগে বলটির গতিশক্তি কত হবে? সিম্পল ফর্মুলা লাগিয়ে হয়ে যাবে। দেখো বুঝবে, একটা বলকে 20 মিটার, ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? এখানে ধরো বলটা আছে, এই বলটা ধরো বলছে 0.5 কেজি, ঠিক আছে? কত হাইট থেকে ফেলেছে? না এইচ উচ্চতা থেকে ফেলেছে। তো মাটিতে স্পর্শ করার আগে বলটির গতিশক্তি কত হবে, মানে ভি এর ভ্যালুটা জানতে চেয়েছে। তো বলবে স্যার আমার ফর্মুলা আমরা জানি, ভি সমান হচ্ছে √2GH। তো দেখো জি এর মান কত, জি এর মান 10 বলে দিয়েছে। হাইট কত, হাইট বলে দিয়েছে কত, 20 মিটার। হাইট কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে 20 মিটার, তো 20 লাগিয়ে দাও। তো 10 2 20 20 400, তো এখান থেকে কি চলে আসবে? 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার, সরি গতিশক্তি কত হবে? 20 মিটার পার সেকেন্ড, তো ভি এর মান বেরোলো। আচ্ছা, গতিশক্তি টোটাল জানতে চেয়েছে, সরি হাফ এম ভি স্কোয়ার লাগাও, গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তো এম এর মান কত দিয়েছে? 0.5, ভি কত দিয়েছে না 20 × 20। তো এখান থেকে যখন ফর্মুলা ইউজ করে করবে, দেখো 20 20 10 200, 200 × 5 মানে হচ্ছে 1000, একটা শূন্য কেটে যাবে পয়েন্টের জন্য, মানে 100 জুল। ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, 100 জুল আমরা মানতে পারি আনসার। কিন্তু যারা একটু বুঝবে না, যদি আমি যে কনসেপ্টগুলো বোঝালাম যদি একটু বুঝতে পারে, তাদের জন্য না এত কিছু করতে লাগবে না। আমি ওই জন্যই কনসেপ্ট তোমাদের সবসময় বোঝাই যে এত কিছু করারই প্রয়োজন নেই, কারণ আমি কি বলেছি, টোটাল এনার্জি সবসময় ইকুয়াল হয়। তো আমার এখানে টোটাল এনার্জিটা বার করে নাও না, আমার এখানে টোটাল এনার্জিটা বার করো। টোটাল এনার্জি কত? স্যার এখানে শুধু স্থিতিশক্তি আছে, কোনো গতিশক্তি নেই, তো বলতে পারি টোটাল এনার্জি আমার এখানে শুধু স্থিতিশক্তি, মানে এম ইন্টু জি ইন্টু এইচ। তো এম এর মান কত? স্যার 0.5, জি এর মান 10, এইচ কত দিয়ে দিয়েছে? 20 মিটার। তো এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে 100 জুল আসছে। তো এই স্থিতিশক্তি যেটা, এটাই তো এখানে টোটাল এনার্জি, এখানে কোনো গতিশক্তি তো নেই না। তো এটাই তো আমার নিচে যখন আসছে তখন তো এই শক্তিটাই তো আসছে, আমার এই শক্তিটাই তো ট্রান্সফার হচ্ছে। তো আমাকে আলাদা করে কি কোনো বার করতে হবে? যখন এখানে আসবে তখন কি আমার শক্তিটা চেঞ্জ হয়ে যাবে? কখনোই চেঞ্জ হবে না। এইখানে যে স্থিতিশক্তিটা, ভালো করে বোঝো, এইখানে যে আমার স্থিতিশক্তিটা থাকছে, সেই স্থিতিশক্তিটাই যখন আমার নিচের দিকে নেমে আসছে,
তখন এই জায়গাতে সেই স্থিতিশক্তিটাই তো গতিশক্তিতে পরিণত হচ্ছে। তো স্থিতিশক্তি এখানে যদি 100 জুল থাকে, তো এখানে তো 100 জুলই থাকবে, শক্তির তো কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাকে কি এত রামায়ণ করার প্রয়োজন হবে? হবে না, আমরা ডাইরেক্ট 100 জুল আনসার মারতে পারি এখানে। বোঝা গেল? এই জন্য কনসেপ্টের প্রয়োজন হয়। চলো নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা করলে তোমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। বলো, একটি পেন্ডুলামকে 2 মিটার উচ্চতা পর্যন্ত তোলা হলো এবং তারপরে ছেড়ে দেওয়া হলো। পেন্ডুলাম দোলক পড়েছো না? কি হয় বলো? ধরো এই পজিশনে আছে, এই পজিশনে থেকে একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তার মিন পজিশন, এটাকে বলে মিন পজিশন। তো কি করা হয়েছে, এইটাকে না 2 মিটার উচ্চতা পর্যন্ত উপর দিকে তোলা হয়েছে। ভালো করে বোঝো, পেন্ডুলামটাকে 2 মিটার উচ্চতা পর্যন্ত তোলা হয়েছে, এতটা পর্যন্ত তোলা হয়েছে, ঠিক আছে? এখন পেন্ডুলামটা এরকম জায়গাতে আছে, 2 মিটার উচ্চতা, মানে ভূমি থেকে, এটা ধরো ভূমির বেস। ভালো করে বুঝবে, আমি বোঝানোর চেষ্টা করছি, যতটা সম্ভব ছবি আঁকার চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে ভূমির বেস, ঠিক আছে? এখন যে এর যে হাইটটা আছে, এই যে হাইটটা, এটা হচ্ছে 2 মিটার। বোঝা গেল? যখন এখান থেকে ঝুলিয়ে ছেড়ে দেওয়া হবে, পেন্ডুলামটা কীরকম করতে থাকবে? আরে কীরকম করতে থাকবে বলো? একবার এই পজিশনে যাবে, একবার এই পজিশনে, একবার এই পজিশনে, একবার এই পজিশনে, এবার দুলতে থাকবে। তো এইভাবে দুলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে, ঠিক আছে স্যার? বলছে ছেড়ে দেওয়ার পর সর্বনিম্ন বিন্দুতে এর বেগ কত হবে? আচ্ছা, এখানে সর্বনিম্ন বিন্দু কোনটা? সর্বনিম্ন বিন্দু কোনটা? দেখো, সর্বনিম্ন বিন্দু হচ্ছে মিন পজিশন। এই বিন্দুটা হচ্ছে সর্বনিম্ন। তোমরা নিজেরাই দেখো না, যদি এটা ভূমি হয়, এটা যদি বেস হয়, ভূমি হয়, তাহলে সব থেকে ভূমির কাছে কোন পয়েন্টটা রয়েছে? অবভিয়াসলি স্যার এই পয়েন্টটাই রয়েছে। তো এটাকে বলা হয় মিন পজিশন, এটাকে বলা হয় মিন পজিশন, সাম্যবস্থান, ঠিক আছে? আর এই যে সাইডে এই যে দুলছে, এদিকে 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 এদিকে, এই যে দুলে যে জায়গাটাতে যাচ্ছে না, যে জায়গাটাতে যাচ্ছে, এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন। কি বলা হয়? এক্সট্রিম পজিশন। এই দুটো জায়গা, এটাও এক্সট্রিম পজিশন আর এটাও এক্সট্রিম পজিশন, ঠিক আছে? মানে এক্সট্রিম পজিশন মানে কি? এক্সট্রিম মানে কত দূর পর্যন্ত উঠতে পারবে না, আমি এত দূর পর্যন্ত। এই একটা পেন্ডুলামকে ধরো ধরে পড়ে যদি দুলি দেওয়া হয়, এ কী করবে? একবার এদিকে যাবে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে। এইদিকে যে কতটা উঠতে পারছে এক্সট্রিম পজিশন, এদিকে গিয়ে কতটা উঠতে পারছে এক্সট্রিম পজিশন, এটাকে বলে এক্সট্রিম পজিশন, ঠিক আছে? বা বলতে পারো সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে? তো আমাকে বলছে সর্বনিম্ন বিন্দুতে এর বেগ কত হবে, মানে কোথাও না কোথাও এই পজিশনটাতে বেগ জানতে চাইছে, ঠিক আছে? আমি কি করব? দেখবো যে টোটাল এনার্জি কত। আরে টোটাল এনার্জি আমি বার করব, ঠিক আছে? আমি এইটার এখানে টোটাল এনার্জি বার করব। এবার আমাকে একটা কথা বলো, আমি বললাম যে এই সর্বোচ্চ পজিশন, মানে সর্বোচ্চ কতদূর যেতে পারে এক্সট্রিম পজিশন, আমি মেনে নিলাম যে এটা এ পয়েন্ট, আর সর্বনিম্ন যে জায়গাটা সেটা মেনে নিলাম আমি বি পয়েন্ট, সর্বনিম্ন যে বিন্দু সেটা মেনে নিলাম বি পয়েন্ট। এবার আমাকে বলো, আমি এই জায়গায় টোটাল এনার্জি কত পাবো? বলো, টোটাল এনার্জি কত পাবো? স্যার এখানে তো কোনো গতিশক্তি নেই, আমি যখন একটা পেন্ডুলামকে দুলিয়ে ছেড়ে দিচ্ছি, যখন এক্সট্রিম পজিশনে যাচ্ছে, ও তো ওখান থেকে ব্যাক করছে। তো ব্যাক যখন করছে, যখন এখান থেকে যখন ব্যাক করছে, তখন এখানে কি কোনো রকম কোনো ওর গতি আছে? না স্যার, গতি নেই। মানে ও তো এই জায়গা থেকে এই জায়গায় গেছে এক্সট্রিম পজিশনে, এরপরে তো ব্যাক করবে, তো এইখানে তো কোনো গতি নেই, তো আমার গতিশক্তি ওখানে শূন্য। তো বলতে পারি এখানে টোটাল এনার্জি মানে কে আছে? শুধু শুধু স্থিতিশক্তি আছে। তার মানে আমি যদি বলি টোটাল এনার্জি এ পজিশনের, আমি বলতে পারি mgh। এম জি কত? স্যার জি এর মান 10। আর এইচ কত? হাইট কত? না 2 মিটার। দেখো একটা জিনিস বোঝো, এখানে হাইট আছে, এক্সট্রিম পজিশনে হাইট আছে, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি থাকবে, গতিশক্তি থাকবে না, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কত এলো বলো? 10 2 20 এম, 20 এম টোটাল এনার্জি, ঠিক আছে? এবার বি পজিশনে চলে আসি। আচ্ছা, বি পজিশনে এসে কি এটা স্থির থাকছে? না স্যার, এ তো এদিকে দুলছে, এদিকে দুলছে, এদিকে দুলছে, এদিকে দুলছে। যখন আমি এক্সট্রিম পজিশন এখানে যাচ্ছি, তখন স্যার স্থির, mgh, মানে এর মধ্যে স্মৃতিশক্তি আছে, আবার ঘুরে আসছে। আবার যখন আমি এই পজিশনে যাচ্ছি, স্যার এখানেও স্মৃতিশক্তি আছে, কিন্তু কোনোভাবে বলতে পারবো যে এখানে কোনো স্মৃতিশক্তি আছে? আরে এখানে কি কোনো রকম কোনো হাইট আছে? আরে এখানে কি কোনো হাইট আছে না এই বলো? স্যার কোনো হাইট নেই। তার মধ্যে এটা তো কন্টিনিউ দুলছে, তার মানে এখানে শুধুমাত্র স্যার গতিশক্তি আছে, কোনো স্থিতিশক্তি আমার এখানে নেই। তার মানে এখানে টোটাল এনার্জি মানে কি? স্যার শুধু গতিশক্তি, কোনো স্থিতিশক্তি নেই আমার এখানে। তো টোটাল এনার্জি আমি যদি বলি বি পজিশনে কত, না শুধু গতিশক্তি, যেটুকু গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। এখানে কত আমি ধরে নিলাম যে ভি ধরে নিলাম, এখানে কোনো বেগ দেওয়া নেই, তো আমি ধরে নিলাম ভি স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে, আমাকে জানতে কি চেয়েছে?
না এই সর্বনিম্ন বিন্দু মানে বি পজিশনে এর বেগ কত, মানে বি পজিশনে ভি এর মান জানতে চেয়েছে। আমরা কি জানি, আমরা জানি যে টোটাল এনার্জি এখানে এবং টোটাল এনার্জি এখানে সবসময় ইকুয়াল হবে। তো এখানে টোটাল এনার্জি আর এখানে টোটাল এনার্জিকে ইকুয়াল করে দাও। তো এটা আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে 20 m। দেখো এম এম কেটে গেল, হ্যাঁ, তাহলে ভি স্কোয়ার সমান কত লিখতে পারি, 20 × 2 সমান 40। তো ভি মানে √40, আর √40 মানে কত বলো, আরে √40 মানে কত, 2√10। ঠিক আছে, যদি না পারো এরকম করে ভেঙে নিতে পারো, 4 × 2 × 5 বা 4 × 10 করে নিতে পারো। 4-এর বর্গমূল কত, 2, তো 10 তো ভেতরেই আছে, বোঝা গেল, মানে এটা ক্যালকুলেশন, সিম্পলি ক্যালকুলেশন। তো 2√10, তো বলতে পারি আমি যে এ সমান, এর অ্যান্সার হচ্ছে 2√10। দারুণ কোশ্চেন ছিল, যদি এটা বুঝতে পারো তোমাদের পেন্ডুলাম থেকে যে কোনো কোশ্চেন আসুক তোমরা করতে পারবে, বোঝা গেল। তো আমি প্রথম থেকে শক্তি সংরক্ষণ যে কটা জিনিস বুঝিয়েছি পুরো এক জিনিস বুঝিয়ে, যদি বুঝতে না পারো 2বার 3বার 4বার রিপিট করে দেখো, একবার খাতা পেন নিয়ে বসে আমার মতন করে জাস্ট যেগুলো বলছি নোট করে দেখো, অতি অবশ্যই বুঝতে পারবে। সিম্পল জিনিস, একদম জিনিসটা সিম্পল, একটু বোঝার ব্যাপার আছে, কিন্তু বুঝতে চাইলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো। আমি এই জন্যই জিনিসগুলো বলেছি একটু টাইম লাগবে, মানে এবারে টাইম ওই জন্যই বলছি না যে এখন তোমরা যারা যারা টেকনিশিয়ান দেবে সামনে, এলপি দেবে, যেই দেবে, তোমরা কোনো বই কিচ্ছু কিনবে না। অনেকে বলছো স্যার এই বইটা কিনবো, এই বইটা, কোনো বই কিনবে না। যদি আমার কোর্স জয়েন করো, আমি যে কোর্স তোমাদের সামনে কিছুদিন পরে হয়তো নিয়ে আসবো, যদি কোর্স জয়েন করো তাহলে কোনো বইয়ের পিছনে 1 টাকাও খরচা করো না। যে কোর্স ফিজ থাকবে শুধু সেই কোর্স ফিজ দেবে, এর বাইরে তোমাদেরকে সিঙ্গেল কোনো বই, কোনো কিছু, এমনকি এনসিআরটিও তোমাদের পড়তে হবে না। আমি পুরো সমস্ত কিছু এখানে কভার করে দেবো তোমাদের। তার জন্য বলছি একটু ধৈর্য ধরে যাও। আমি তোমাদের জন্য একটা দারুণ প্ল্যান বানাচ্ছি, কীভাবে তোমাদের সামনে যেই বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, ক্র্যাক করতে পারো। তার জন্য দারুণ প্ল্যান তোমাদের সামনে নিয়ে আসছে। আমি ইউটিউবে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন তোমরা কোথাও কোনো রকম 1 পয়সাও ইনভেস্ট করবে না, কিচ্ছু লাগবে না তোমাদের। আমি যা পড়াবো তার বাইরে তোমরা কোশ্চেন পাবে না পরীক্ষাতে, ঠিক আছে? আর এমনি চাইলে কিনতে পারো, আমি নিষেধ কিছু করছি না, কিন্তু কোর্স যদি জয়েন করতে চাও, মানে যদি করো আর কি, তাহলে প্রয়োজন নেই। এছাড়া তোমরা যে কোনো জায়গায় যেখানে ভালো লাগছে সেখানে পড়তে পারো, নো টেনশন। বলো, যেটা বোঝালাম তোমরা নিজেরা অ্যান্সার দিতে পারবে। দেখো, যখন একটা দোলকের বব, আরে বব মানে বোঝো তো, এই যে এটাকে বলে বব, যখন একটা দোলকের বব তার সাম্য অবস্থান থেকে চরম অবস্থান মানে এক্সট্রিম পজিশনের দিকে যায়, তখন কি ঘটে বলো এবারে। ধরো এই একটা দোলক আছে, হ্যাঁ, যখন আমি এক্সট্রিম পজিশনে নিয়ে যাচ্ছি, ওকে এক্সট্রিম পজিশনে, ধরো এখানে নিয়ে গেলাম, ধরো আমি এখানে নিয়ে গেলাম, এক্সট্রিম পজিশনে নিয়ে যাচ্ছি, তখন যত সামনের দিকে এগুচ্ছে সামনের দিকে যাচ্ছে, একটা পজিশনে গিয়ে কী হবে, থেমে যাবে। তার মানে কি, স্থিতিশক্তিটা বাড়ছে, গতিশক্তিটা কমে আসছে। আরে যত এদিকে যাচ্ছে একটা টাইমে কী হচ্ছে, এই জায়গাটা এসে কী হচ্ছে, স্যার এই জায়গাটা এসে শুধু স্থিতিশক্তি থাকছে, গতিশক্তি থাকছেই না। তো আস্তে আস্তে কী হচ্ছে, যত আমি এই দিকে এগুচ্ছি, গতিশক্তিটা কমছে, স্থিতিশক্তিটা বাড়ছে। তো অ্যান্সার কী হবে বলো, বলো, স্থিতিশক্তি বাড়ে এবং গতিশক্তি কমে। বলো এই অ্যান্সার হবে কি হবে না বলো। এটা গ্রুপ ডি 2025-এ দিয়েছে প্রশ্নটা, মিলিয়ে নেবে শিফট 2-তে, 28/11/2025 শিফট 2 এর প্রশ্ন। কারো কাছে কোশ্চেন থাকলে মিলিয়ে নিও। দেখো 2025-এ 14/12/2025-এর প্রশ্ন বলছে কোনো বস্তু যান্ত্রিক শক্তিকে ড্যাশের সমষ্টি প্রকাশ করা যেতে পারে। এই মাত্র বললাম স্থিতিশক্তি আর গতিশক্তির মোট যোগফল। চলো নেক্সট আমরা পড়বো ক্ষমতা। ক্ষমতা কিছুই নয়, ক্ষমতা হচ্ছে কাজ করার যে হার বা শক্তি, সেইটাই হচ্ছে ক্ষমতা বলতে পারো, কাজ করার যে হার, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট সময়ে কতটা কাজ সম্পূর্ণ করা হচ্ছে বা কতটা শক্তি ব্যয়িত হচ্ছে, সেটাকে আমরা ক্ষমতা বলবো, আর কিছু নয়। আচ্ছা, আবার বলছি, ক্ষমতা যেটা আমরা পি দিয়ে ডিনোট করি, সেটা কি বলবো, কতটা কাজ করা হচ্ছে নির্দিষ্ট কত সময়ে, দ্যাটস অল, কৃতকার্য বাই সময়। যদি বলি যে এর ইউনিট কি, তোমরা বলবে স্যার ওয়ার্কের ইউনিট তো জুল, আর টাইমের ইউনিট কি সেকেন্ড, তো বলতে পারি জুল পার সেকেন্ড। এটাকে আমরা কি বলতে পারি, ওয়াট বলতে পারি। বিজ্ঞানী জেমস ওয়াটের নাম শুনেছো, সেই জেমস ওয়াটের নাম অনুযায়ী এই এককটা করা হয়েছে আর কি, এসআই একক হচ্ছে ওয়াট। আচ্ছা, যদি বলে ক্ষমতা কী রাশি, মনে রাখবে স্কেলার রাশি। কী রাশি, স্কেলার কোয়ান্টিটি, স্পেলিংটা ভুল লিখলাম, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? ধরো তোমরা বাজার থেকে কোনো একটা লাইট নিয়ে এলে, লাইটের মধ্যে ধরো লেখা আছে এটা হচ্ছে 100 ওয়াটের বাল্ব বা 100 ওয়াটের টিউবলাইট। এর মানে কি বোঝায়, দেখো ওয়াট মানে কি বললাম, জুল পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে 100 জুল করে কারেন্ট কনজামশন করবে, কারেন্ট খরচা করবে, এটা বলতে পারো। 100 ওয়াটের মানে কি, মানে প্রত্যেক সেকেন্ডে 100 জুল করে কারেন্ট কনজামশন হবে, বোঝা গেল? আচ্ছা, এর কিছু বড় বড় ইউনিট আছে, যেমন কিলোওয়াট,
কিলোওয়াট। কিলোওয়াট কি? কিলোওয়াট কি দেখো, 1 কিলোওয়াট, আমি যদি বলি 3 কিলোওয়াট মানে কি, 1 কিলোওয়াট মানে হচ্ছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াট। এবার সেই অনুযায়ী তুমি ভেবে 3 কিলোওয়াট মানে 3000 ওয়াট। আর একটা ইউনিট হয় হর্স পাওয়ার বলা হয়, যেগুলো বড় বড় জায়গাতে বড় বড় কোনো যন্ত্রের কোনো রকম এর দেওয়া হয়, যেগুলো মানে বড় বড় যন্ত্রের ক্ষেত্রে যে সমস্ত পাওয়ার ইউজ করা হয় সেখানে হর্স পাওয়ার কথাটা ইউজ করা হয়। মনে রাখবে 1 হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা যেটাকে বাংলায় বলা হয়, এটা সমান হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট। ওকে, চলো যেগুলো বললাম তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা পড়ে নেবে সিম্পল। ক্ষমতা হচ্ছে কাজ করার হার, ঠিক আছে, ক্ষমতা সমান হচ্ছে কৃতকার্য বাই সময়। রাশি, ক্ষমতাটা স্কেলার রাশি কারণ এর মান আছে, কোনো দিক নেই। এসআই একক হচ্ছে ওয়াট। এগুলো দেখে নেবে। 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, 1 জুল বাই 1 সেকেন্ড। 1 ওয়াটের সংখ্যা কি? কোনো যন্ত্র বা উৎস থেকে যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করা হয় তবে তার ক্ষমতাকে 1 ওয়াট বলে। ঠিক আছে, বড় বড় ইউনিটগুলো দেখো, কিলো ওয়াট, 1 কিলো ওয়াট সমান 1000 ওয়াট, 10⁻3। মেগাওয়াট, 1 মেগাওয়াট মানে 10⁻6 ওয়াট। অশ্ব ক্ষমতা, যেগুলো ইঞ্জিনের ক্ষমতা মাপতে ব্যবহার করা হয়, 1 এইচপি মানে 746 ওয়াট। বা সিম্পল এগুলো মনে রাখো, এর ভেতরে কোশ্চেন আসবে তোমাদের। চলো এটা করে দেখো, এটা আনসার বলো। একটা মেশিন 5 সেকেন্ডে 1000 জুল কাজ করে, এর ক্ষমতা কি? আরে ক্ষমতা সমান স্যার এইমাত্র বলা হলো যে W/T। তো ডাব্লু কত বলেছে? না স্যার 1000 জুল। আর কত সময়ে? না 5 সেকেন্ডে। তো বলতে পারি 200 ওয়াট আনসার। আরে 200 ওয়াট আনসার হবে কি হবে না বলো। চলো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেশিন, যন্ত্র। যদি প্রথমেই বলা হয় যে হোয়াট ইজ মেশিন, মেশিন কি বলা হয়, তোমরা 3 ইডিয়টসের ডায়লগটা দিয়ে দিও না। गर्मी लग रहा है, स्विच ऑन, पंखा चालू, मशीन से घिरे हुए हम, पेन के निब से पैंट के जिप तक सब मशीन है सर। অ্যাকচুয়ালি দেখো, অ্যাকচুয়ালি মেশিন হচ্ছে যে জিনিসটা আমাদের কোথাও না কোথাও হেল্প করে। মানে কি হেল্প করে না, আমাদের ধরো কোনো একটা জিনিস, ধরো ক্যালকুলেশন, হ্যাঁ ধরো একটা বিশাল বড় ক্যালকুলেশন, অনেক বড় ক্যালকুলেশন আছে, আমরা যদি মুখে করতে যাই সেটা ধরো সময় লাগবে, কিন্তু আমি যদি সেটা ক্যালকুলেটারে করি কি হবে না, সেই জিনিসটা আমরা খুব আসানিসে করতে পারবো। তো যে জিনিসটা আমাদের কোনো কাজকে সহজ বানিয়ে দেয়, ইজি বানিয়ে দেয়, সেই জিনিসটাকে আমরা মেশিন বলবো। যে জিনিসটা আমাদের ইজি বানিয়ে দেয়, ধরো তুমি 70 কিলোমিটার রাস্তা, ধরো 10 কিলোমিটার রাস্তা যাবে, তুমি হেঁটে যাবে, তুমি ধরো বাইকে যাবে, কি হবে না তোমার সময় অনেকটা বেঁচে যাবে। ঠিক আছে, তো যে জিনিসটা আমাদেরকে কি করে না একটা কাজকে অনেক বেশি ইজি বানিয়ে দেয়, অনেক বেশি হেল্প করে দেয়, সেই জিনিসটাই মেশিন বলতে পারি সোজাসুজিভাবে বলতে গেলে। আমার বিশাল ডেফিনেশন লাগবে না, আমি জাস্ট নর্মাল কথা বলছি। মনে রাখবে এই মেশিন সাধারণত না দু প্রকার হয়, ঠিক আছে, দু প্রকার। একটা হচ্ছে সিম্পল মেশিন, একটা হচ্ছে কমপ্লেক্স মেশিন, জটিল মেশিন। জটিল মেশিন কীরকম, সিম্পল মেশিন কীরকম? ধরো তুমি একটা কাটবে, কোনো একটা কিছু কাটার প্রয়োজন হলো, ঠিক আছে, কাটিং করবে, কাটিং। তো তুমি সিম্পল কী করবে, কাঁচি নিয়ে এসে কাটিং করে দেবে, কাঁচি নিয়ে এসে কী করবে, কাটিং করে দেবে। এটা কি? একটা সিম্পল মেশিন, সরল ব্যাপার। কিন্তু ধরো ট্রাকের ধরো যে মেকানিজম আছে, যে মেশিনপত্র আছে, সেই জিনিসটা কি তোমার সহজে কোনো মাথায় ঢুকবে না? তাহলে ওটা কি কমপ্লেক্স মেশিন, মানে যে জিনিসটা জটিলভাবে থাকবে, যার মধ্যে অনেক মেকানিজম থাকবে, সেটাকে আমরা জটিল মেশিন বলতে পারি বা কমপ্লেক্স মেশিন বলতে পারি, জটিল যন্ত্র। কিন্তু যেটা আমরা অতি সহজে ব্যবহার করতে পারবো, ধরো একটা স্ক্রু আছে, আমি স্ক্রুটাকে ধরো টাইট দেবো, তো হাতে করে কি পসিবল সেই জিনিসটা? একটা টাইম পর্যন্ত পসিবল, তারপরে কি হাতে করে পসিবল না। তো আমি যে স্ক্রু ড্রাইভার ইউজ করি কী হবে, অতি সহজে করতে পারবো। তো এগুলো হচ্ছে সিম্পল মেশিন। তো আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা আমরা পড়বো সিম্পল মেশিন। ওকে, চলো শুরু করা যাক। দেখো এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সরল যন্ত্র। স্যার সরল যন্ত্র কি? আমি আবার রিপিট করছি, সরল যন্ত্র হচ্ছে এমন একটা মৌলিক যান্ত্রিক ব্যবস্থা যা বলের মান বা দিক পরিবর্তন করে কোনো কাজকে আরও সহজ করে বা সুবিধাজনক করতে সাহায্য করে। স্যার বলের দিক পরিবর্তন করে মানে পড়াবো বুঝতে পারবে যে দিক পরিবর্তন করেও আমাদেরকে হেল্প করে। এমনটা নয় সবসময় যে আমি ধরো বল প্রয়োগ করছি, সাপোজ বলছি 50 নিউটন বল প্রয়োগ করলাম, মেশিন আমাকে দিল ধরো 100 নিউটন, তো আমি এখানে প্রচুর যান্ত্রিক সুবিধা পেলাম, স্যার এ তো খুব ভালো মেশিন। সবসময় যে এইভাবে হেল্প করবে তা নয়, অনেক সময় কী করে বলো তো, দিক পরিবর্তন করেও হেল্প করে। আমরা যখন পুলি পড়বো তখন দেখতে পাবে দিক পরিবর্তন করেও হেল্প করছে। ঠিক আছে, তো সরল যন্ত্রে আমাদের মেনলি 3টে জিনিস এখানে পড়তে হবে। সরল যন্ত্র অনেক প্রকার আছে, আমাদের এনে কী পড়তে হবে, লিভারের ব্যাপারে পড়তে হবে, তারপরে ইনক্লাইন প্লেনের ব্যাপারে পড়তে হবে, এবং কপিকল যেটা পুলি বলা হয়, এই পুলির ব্যাপারে পড়তে হবে। 3টে জিনিস আমাদের এখানে পড়তে হবে, বোঝা গেল? লিভার, ইনক্লাইন প্লেনের হেলানো তো আর লেখা আছে কিন্তু খুব বাজে শোনা জিনিসটা, কিন্তু ইনক্লাইন প্লেন পড়াবো তোমাদের, বুঝতে পারবে। এই যেমন ইনক্লাইন প্লেন এটা, ঠিক আছে। আর পড়বো পুলি, এই যে পুলি।
ওকে, এক একটা করে প্রত্যেকটা জিনিস পড়বো। আমরা প্রথমে যেটা স্টার্ট করবো সেটা কী দিয়ে স্টার্ট করবো? লিভার। লিভার জিনিসটা কি দেখো, চলো আমরা এখানে যেটা পড়বো প্রথম হচ্ছে লিভার। দেখো আগে বোঝো যে লিভার জিনিসটা কি। দেখো সত্যি কথা বলতে থ্রি ইডিয়ট সিনেমাটা, মানে আমি খুব সিলেক্টিভ সিনেমা দেখি, আমি সব সিনেমা দেখি এরকম কোনো ব্যাপার নয়। যে জিনিসটা আমি দেখতে মানে ম্যাক্সিমাম আর কি ম্যাক্সিমাম আমি এরকম টাইপের সিনেমা দেখতে পছন্দ করি যেগুলো কিনা কোনো রিয়েল লাইফকে বেস করে। না হলে তো কুচবি বানিয়ে দিতে পারে, কুচবি করতে পারে, মানে সবই সম্ভব। ঠিক আছে, এন্টারটেনমেন্টের জন্য সব কিছু দেখতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো মুভি দেখতে পারো, মানে কারোর এর পছন্দ কাউকে পছন্দ সেটা কোনো ফ্যাক্ট নয়। কিন্তু যেগুলো রিয়েল লাইফ বেস করে কোনো ফিল্ম হয় না, তার মধ্যেও তো অনেক কিছু জল মেশানো থাকে। আমি বলছি না যে পুরোটাই 100% দেখায়, কিন্তু রিয়েল লাইফ বেস করে যে সিনেমাগুলো দেখায় না, সেগুলো থেকে কিছু না কিছু মোটিভেশন মানে ওই অর্থে মোটিভেশন নয় যে অর্থে মোটিভেশন তোমরা ভাবো আর কি, সেই অর্থে নয়, মানে কিছু পাওয়া যায়, ইন্সপায়ার হওয়া যায় যে না এইভাবে জিনিসটাকে স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, আর থ্রি ইডিয়টস এমন একটা মুভি, যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম সেই মুহূর্তে রিলিজ হয়েছিল এটা, তো সেই জন্য আমার মানে কী বলবো, খুব 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 মানে আজও পর্যন্ত সিনেমাটা আমি অনেকবার দেখেছি। এবং আমি মনে করি যে এই সিনেমাটা ম্যাক্সিমাম স্টুডেন্টের, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো বটেই, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সিনেমাটা খুব ভালো লাগে। মানে সিনেমাটা একবার দেখো, দুবার দেখো, তিনবার, যতবারই দেখো না কেন খুব ভালো লাগবে সিনেমাটা। তো সেই জন্য হঠাৎ মাথায় চলে এলো ওটা আমার। চলো, এরকম কিছু মুভি আছে যেগুলো দেখলে অনেক কিছু শেখা যায় আর কি। ঠিক আছে, এই বাকবাস মুভিও আছে, অনেক ফালতু আছে। মানে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার সময়কার মুভি নয়, তারও আগে সিনেমা, ওটা দেখার পরে কোথাও না কোথাও আরও বেশি ইন্সপায়ার হয়েছিলাম। চলো দেখো, লিভার জিনিসটা বোঝো। আমি সিম্পল বলতে পারো যে ধরো এটা একটা দণ্ড বলতে পারো। ঠিক আছে, একটা শক্ত সোজা বাঁকানো যেভাবে ধরে নাও না, এটা একটা দণ্ড বলতে পারো। ঠিক আছে, যদি আমি এর একটা জায়গাকে ফিক্স করে দিই, ধরো আমি সাপোজ আমি এটাকে কী করলাম, দেওয়ালের সঙ্গে এখানে একটা পেরেক লাগিয়ে দিলাম, দেওয়ালের সঙ্গে এখানে একটা পেরেক দিয়ে লাগিয়ে দিলাম, এখানে একটা পেরেক লাগিয়ে দিলাম, এটা কি মুভ করতে পারবে? না স্যার, মুভ করতে পারবে না। কিন্তু আমি যদি পার্টিকুলার কোনো একটা জায়গাকে এর মুভ করে দিই, ফিক্স করে দিই, ধরো আমি কী করলাম, এটাকে নিয়ে পরে দেওয়ালের মধ্যে আমি পেরেক দিয়ে ঝেড়ে হাতুড়ি দিয়ে মেরে দিলাম, তো এই জায়গাটা ফিক্স করে দিলাম, তাহলে কি হবে স্যার, এটা এখান দিয়ে মুভ করতে পারবে, আবার এখান দিয়েও মুভ করতে পারবে, মানে কোথাও না কোথাও রোটেট হতে পারবে। জিনিসটা বোঝা গেল? মানে রোটেট হতে পারবে কোথাও না কোথাও। ঠিক আছে, তো বলতে পারো যে এই যে জিনিসটা আমি ড্র করলাম, এটাকে তোমরা বলতে পারো লিভার। তো লিভার কি বলতে পারি? একটা শক্ত বা সোজা বা বাঁকানো একটা দণ্ড, যেটা কিনা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে স্বাধীনভাবে মুভ করতে পারে, স্বাধীনভাবে ঘুরতে পারে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। মনে রাখবে, এখানে একটা জিনিস মনে রাখো, আমি যদি লিভারের কথা বলি, লিভারের মেনলি না তিনটে অংশ থাকে। ধরো এটা একটা লিভার, ঠিক আছে স্যার, নিশ্চয়ই এর একটা জায়গা ফিক্সড আছে। স্যার এর নিশ্চয়ই একটা জায়গা ফিক্সড আছে, না আমি লিভার বলতে পারবো না। হ্যাঁ স্যার, ফিক্সড আছে। লিভারের মেনলি তিনটে অংশ মনে রাখবে। ঠিক আছে, যে জায়গাটা ফিক্সড আছে, যেই জায়গাটাকে কেন্দ্র করে এটা ঘুরছে, যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরছে, এই জায়গাটার নাম মনে রাখবে ফালকাম, বা বাংলায় বলা হয় আলম্ব। কি বলা হয়? FULCRUM, এটাকে কি বলা হয়? আলম্ব। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এর দু সাইডে দুটো জিনিস থাকে, একদিকে থাকে লোড, একদিকে ধরো এই পজিশনটায় কি থাকে, এই পজিশনে কি থাকে? লোড থাকে, লোড। বোঝা গেল? এটাকে বাংলায় কি বলা হয়? ভার। কি বলা হয়? ভার বা লোড। আরেকদিকে থাকে মানে ধরো এই দিকটায় থাকে, এই দিকে থাকে এফোর্ট, এইদিকে থাকে এফোর্ট। ভালো করে বুঝবে এখানে, এফোর্ট যেটাকে বলা হয় প্রযুক্ত বল বলতে পারো, প্রযুক্ত বল। স্যার কি কাজ কি করে এরা? দেখো, ধরো আমি এখানে কোনো একটা বস্তুকে রেখে দিলাম। হ্যাঁ, এখানে কোনো একটা বস্তুকে রেখে দিলাম, এই বস্তুটাকে আমি ওপরে তুলতে চাই। তো এই বস্তুটাকে যদি আমি ওপরে তুলতে চাই, তাহলে কোথাও না কোথাও এখানে আমাকে বল প্রয়োগ করতে হবে কি হবে না? তবেই তো এটা উপর দিকে উঠবে। আরে তবেই তো এটা উপর দিকে উঠবে। যদি আমি এখানে বল প্রয়োগ করি, তবেই তো এটা উপর দিকে উঠবে। তো মনে রাখবে, আমি এখানে কোথায় বল প্রয়োগ করছি? স্যার আমি এখানে বল প্রয়োগ করছি, স্যার এখানে বল প্রয়োগ করছি। তো মনে রাখবে, আমরা মানে মানুষ যেখানে প্রয়োগ করে বল, সেটাকে বলা হয় এফোর্ট বা প্রযুক্ত বল। এটা কার দ্বারা? এটা মানুষের দ্বারা হয়। এটা মানুষের দ্বারা হয়, মানে যে বলটা প্রয়োগ করবে, প্রযুক্ত বল যেখানে দেবে, এটা হয়। আর এই দিকে যেটা থাকে এখানে কে তুলছে? একে উপর দিকে কে তুলছে? স্যার মেশিন তুলছে। স্যার লিভার এটা তুলছে। তো এটা মনে রাখবে, মেশিনের দ্বারা প্রযুক্ত, মানে মেশিনের দ্বারা লোডটা উঠছে, এটা আমরা তুলছি না। এই যে কাজটা করছে, এটা আমার দ্বারা হচ্ছে না, এটা এই লিভারের দ্বারা হচ্ছে, বলো বোঝা গেল?
আর এখানে আর এখানে কিন্তু এটার কোনো গ্যারেন্টি নেই যে লোড এই দিকেই থাকবে বা এফোর্ট এদিকেই থাকবে। হতে পারে এইদিকে লোড চলে এলো, এদিকে এফোর্ট চলে এলো, বোঝা গেল, কিন্তু ফালকাম থাকবেই থাকবে। আচ্ছা, আর একটা জিনিস, এই ফালকামের ওপর ডিপেন্ড করে না এই লিভারকে না আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটা আমরা পরে আসছি। যে ফালকাম সবসময় কি স্যার মাঝেই থাকবে, না, এরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ঠিক কথায়, এর একটা না একটা কোনো ফিক্স পয়েন্ট থাকবে, সেটা এখানে থাক, এখানে থাক বা এখানে থাক, যে কোনো একটা জায়গাতে ফিক্স পয়েন্ট থাকবেই থাকবে, যেটাকে কেন্দ্র করে ও স্বাধীনভাবে ঘুরতে পারবে। বলো, বোঝা গেল? তো আমি এখানে যে লোডটা এখানে ড্র করছি, তার মানে লোড এখানেই থাকবে কোনো গ্যারেন্টি নেই, বা লোড এফোর্ট এখানেই থাকবে কোনো গ্যারেন্টি নেই। হতে পারে লোড এখানে চলে এলো, হতে পারে এফোর্ট এখানে চলে এলো, হতেই পারে। কিন্তু আমি যে কনসেপ্টটা বুঝি সেই কনসেপ্টটা মাথায় রাখবে। লোড হচ্ছে বাই মেশিন, মানে মেশিন যে কাজটা করছে লিভারের দ্বারা, মেশিনের দ্বারা যে কাজটা হবে সেটা হচ্ছে লোড। এটা কার দ্বারা হবে? মেশিনের দ্বারা। বলো, বোঝা গেল? যন্ত্রের দ্বারা। লোড সবসময় যন্ত্রের দ্বারা, আর এফোর্ট সবসময় মানুষের দ্বারা, মানে মানুষ হোক, হাতি হোক, কুচবি হোক, মানে যে প্রয়োগ করবে আর কি তার দ্বারা। বলো, এইটুকু বোঝা গেছে? তাহলে স্যার আমি এখানে কী বুঝলাম না, লিভারের 3টে অংশ থাকে। একটা থাকে আলম্ব, যেটাকে আমরা বলছি ফালকাম, একটা থাকে এফোর্ট, যেটাকে আমরা বলছি প্রযুক্ত বল, যেটা মানুষে প্রয়োগ করছে, আর যেটা মেশিন যে কাজটা করছে সেটা হচ্ছে লোড, যেটাকে বলছি ভার, এটা মেশিনের দ্বারা হয়। বলো, বোঝা গেল? এটুকু বোঝা গেছে? চলো নেক্সট দেখো। এটা একটা আলাদা লেভেলের না কনসেপ্ট, মানে এত সুন্দর করে এটা পড়ানো যায়, তোমরা নিজেরা বলবে স্যার মজা আ গেয়া। এটা এতদিন যদি আমরা কোথাও কোনো বুঝতে কিছু না পারি, আজকে পড়ার পর তোমাদের কোথাও কোনো সমস্যা থাকবে না। একটাই শর্ত, মন দিয়ে শুনবে। দেখো, এখানে আবার রিপিট করছি, এটা হচ্ছে একটা লিভার। স্যার কি এটা? স্যার লিভার। এফোর্ট কার দ্বারা প্রয়োগ করছে? স্যার মানুষের দ্বারা এফোর্ট দিচ্ছি। এফোর্ট দিলে কি হবে? যখন আমি এদিকে এফোর্ট দিচ্ছি, অটোমেটিক এই সাইডটা উপর দিকে যাবে। এটা এখানে কি আছে? স্যার লোড আছে। স্যার কি আছে? লোড আছে। লোড উপর দিকে যাচ্ছে। লোড কার দ্বারা যাচ্ছে? না এই যে লিভারটা আছে, লিভারটার দ্বারা, যন্ত্রের দ্বারা যাচ্ছে। আর মাঝখানে কি আছে? ফালকাম মানে হচ্ছে যে পয়েন্টটা ফিক্স করা থাকে, যেটাকে কেন্দ্র করে বাকি অংশটা মুভ করতে পারে। তো লিভার হচ্ছে একটা শক্ত সোজা বাঁকানো দণ্ড, যা একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে স্বাধীনভাবে ঘুরতে পারে। এটি সবচেয়ে প্রাচীন এবং সহজ সরল যন্ত্র, ঠিক আছে, সিম্পল মেশিন। লিভারের 3টে অংশ থাকে স্যার, একটা থাকে আলম্ব, একটা থাকে ভার বা লোড, একটা থাকে প্রযুক্ত বল। আলম্ব কোনটা? যে স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ফ্রিলি ঘুরতে পারে। আর লোড কি? যে ওজনকে তুলতে বা বাধা দূর করতে, এই যে ওজনকে তুলতে বা বাধা দূর করতে হয়, যে ওজনটাকে তুলতে হচ্ছে বা যে বাধাটা দূর করতে হচ্ছে, সেটাই হচ্ছে লোড। আর প্রযুক্ত বল কি না, ভার সরানোর জন্য যে জলটা আমরা বাইরে থেকে প্রয়োগ করছি, যে বলটা আমরা বাইরে থেকে প্রয়োগ করছি এই লোডটাকে সরানোর জন্য, সেইটাই হচ্ছে আমার এফোর্ট। বোঝা গেছে? চলো, আমি তোমাদের কি বললাম যে লিভার মানেই হচ্ছে, ধরো এটা একটা লিভার ধরো, হ্যাঁ, এর মানেই কিন্তু এটা নয় যে সবসময় আলম্ব এখানে থাকবে, লোড এখানে থাকবে, এগুলো চেঞ্জ হতে থাকে। তো স্যার আমরা কি হিসাবে মানবো যে কোনটা কি লিভার, বুঝবো কি করে? দেখো, এর কারণ আছে। মাঝে যে অংশটা থাকবে তার ওপরে ডিপেন্ড করে আমরা লিভারকে 3টে শ্রেণীতে ভাগ করি। প্রথমটা হচ্ছে ফার্স্ট ক্লাস লিভার, যেটাকে বলি প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার, যেটাকে বলি দ্বিতীয় শ্রেণীর লিভার। আর এটা হচ্ছে থার্ড ক্লাস লিভার, যেটাকে বলি তৃতীয় শ্রেণীর লিভার। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে, 3টে লিভার আছে। স্যার কোনটা কি করে বুঝবো? মনে রাখবে, যদি আলম্ব মাঝে থাকে, যদি কি থাকে? আলম্ব মাঝে থাকে, আরে বাংলা লেখো ঠিক করে, আলম্ব যদি মাঝে থাকে সেটা হয়ে যাবে ফার্স্ট ক্লাস লিভার। বোঝা গেল? আর স্যার আর বাকি দেখো, ধরো এটা একটা লিভার, এটা একটা লিভার। যদি যদি মনে রাখবে, লোড মাঝে থাকে, লোড এই মাঝে যদি কে থাকে? লোড, ভার যদি মাঝে থাকে, মনে রাখবে সেটা হচ্ছে স্যার দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যদি ধরো এটা একটা লিভার, হ্যাঁ, যদি মনে রাখো মাঝে যদি এফোর্ট থাকে, এই মাঝে যদি এফোর্ট থাকে, প্রযুক্ত বল যেটা মানুষের দ্বারা প্রয়োগ করা হয়, মাঝে যদি এফোর্ট থাকে স্যার সেটা হয়ে যাবে থার্ড ক্লাস লিভার। বলো, বোঝা গেল? তাহলে কি হয়ে গেল? এর সবসময় মাঝে মনে রাখবে, মাঝে জিনিসটাকে ধরে আমরা বিচার করছি। তো এর মাঝে কে আছে? আরে এর মাঝে কে আছে? স্যার ফালক্রাম। এর মাঝে কে আছে? স্যার লোড বা ভার। স্যার এর মাঝে কে আছে? এফোর্ট বা প্রযুক্ত বল। বলো, বোঝা গেল? স্যার মনে রাখার কিছু উপায় আছে? স্যার উপায় থাকলে খুব ভালো হয়। মনে রাখার উপায় একটাই, ফ্লি। এ দেখো, এফ
একে হচ্ছে এফ, দুয়ে হচ্ছে এল, আর তিনে হচ্ছে ই। ফ্লি মনে রাখবে, ফ্লি। যদি মাঝখানে ফালকাম থাকে, আলম্ব থাকে, ফালকাম থাকে, ফার্স্ট ক্লাস লিভার, প্রথম শ্রেণীর। মাঝে যদি লোড থাকে, ভার থাকে, ভার যেটা মেশিন দ্বারা প্রযুক্ত হয়, যেটা মেশিন দ্বারা হয়, সেটাকে বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যদি মাঝে যদি এফোর্ট থাকে, বল থাকে, যেটা মানুষের দ্বারা হয়, সেটা যদি হয় তাহলে বলবো থার্ড ক্লাস লিভার। এটা সবই মনে রাখবে, মাঝখানে কি আছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, মাঝখানে। বোঝা গেল? চলো, যেগুলো বললাম একবার দেখিয়ে দিই। দেখ লো, সব কুছ লিখা ইধার। সরল যন্ত্র হিসেবে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। মনে রাখার ট্রিক্স বলে দিয়েছি। প্রথম শ্রেণীতে মাঝে ফালকাম থাকবে, দ্বিতীয় শ্রেণীতে স্যার লোড মাঝে থাকবে, তৃতীয় শ্রেণীতে স্যার এফোর্ড মাঝে থাকবে। বোঝা গেল? বাস, এগুলো শুধু যেগুলো বললাম সেগুলো মনে রাখো, এগুলোই লেখা আছে এখানে। চলো নেক্সট দেখো। আমাকে তোমরা বলবে যে এটা কি শ্রেণীর লিভার। চলো বলো, আমি জুম করে দিলাম। বলো স্যার এটা কি শ্রেণীর লিভার, বলো আমাকে। আরে বলো। তোমরা বলবে যে স্যার মাঝের ওপর ডিপেন্ড করছে। তো আমরা কি পড়লাম না, 1 2 3 এফ এল ই। তো মাঝে আমার কি থাকবে প্রথম শ্রেণীর লিভারে? মাঝখানে স্যার আলম্ব থাকবে, ফালকাম থাকবে। দেখো তো মাঝে আমার ফালকাম আছে না নেই? হ্যাঁ স্যার আছে। তার মানে বলতে পারি এটা প্রথম শ্রেণীর লিভার। আরে বলো, বলতে পারি কি না? হ্যাঁ স্যার বলা যায়, এটা প্রথম শ্রেণীর লিভার। বোঝা যাচ্ছে? দেখো, একদিকে এফোর্ট আছে, একদিকে লোড আছে। যখন দেখো এখানে বুঝবে ব্যাপারটা। আমাকে একটা জিনিস বলো, যখন তোমরা পেপার কাটো, যখন পেপারটা কাটিং করো, কাটিংটা কোন জায়গা থেকে করো? স্যার এই জায়গা থেকে করি। এই জায়গা থেকে করো কি না স্যার? আমরা এই জায়গাটা করি। তো যে কাটিংটা করছি, সেই কাটিংটা কি আমরা করছি না মেশিনের দ্বারা করছি? স্যার মেশিনের দ্বারা হচ্ছে। তো মেশিনের দ্বারা যেটা হয় সেটা কি হয়? স্যার লোড, সেটাকে বলি লোড। আর আমরা কোথায় এফোর্ট দিচ্ছি, আমরা কোথায় বল প্রয়োগ করছি? স্যার এখানে একটা উংলি ফাঁসায়, এখানে একটা ফিঙ্গার ফাঁসায়, তো দু জায়গাতে চাপ দিই। তো আমরা এফোর্টটা এই দুটো জায়গায় দিচ্ছি, এই দুটো জায়গায় আমরা এফোর্ট দিচ্ছি। হ্যাঁ, তার ফলে এখানে লোড পড়ছে। বোঝা গেল? তো এটা মানুষের দ্বারা হচ্ছে, এই যেখানে করছে এফোর্ট, এটা মানুষের দ্বারা, এটা এই জায়গাটা মেশিনের দ্বারা। আর এই জায়গাটা হিঞ্জ করা থাকে, এই জায়গাটা ফালকাম আমাদের, এইটাকে কেন্দ্র করে এই দুটো জায়গা মুভ করে, এই দুটো জায়গা মুভ করে। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তো এটা প্রথম শ্রেণীর লিভার। চলো নেক্সট দেখো। চলো এখানে বলো, এখানে চলে এসে জুম করছি। এটা বলো আমাকে, এটা বলো কোন শ্রেণীর লিভার? স্যার আবার লিখে দিতে হবে, 1 2 3 এফ এল ই। তো মাঝখানে ফালকাম থাকলে তো প্রথম শ্রেণী, কিন্তু মাঝখানে স্যার লোড আছে। তো মাঝখানে লোড থাকলে কোন শ্রেণীর লিভার? স্যার আমি বলতে পারি এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। অবশ্যই বলা যেতে পারে। আরে এটা কি বলো তো? আরে এটা কি? আরে দেখেছো আগেকার দিনের দিদিমারা ঠাকুমারা কি করতো? সুপারি কাটতো। জাতি না কি বলে? জাতি তো বলে। সুপারি কাটতো, এটাকে ইংলিশে বলে নাট কাটার, এরকম কিছু একটা বলে। ঠিক আছে? তো বড়লোক বাড়িতে কি হয় না, আখরোট ফাখরোট কাটার জন্য না এটা ইউজ করা হয়, যেগুলোতে সুপারি কাটা হতো আগে। ঠিক আছে? তো কি করা হতো, সুপারিটাকে এই জায়গাটায় দেওয়া হতো, দিয়ে এই দুটো সাইডে দুটো হ্যান্ডেলে জোরে চাপ দেওয়া হতো, অটোমেটিক কেটে যেত। তো এই জায়গাটা কি করছে স্যার? মেশিনে কাজ করছে। এই জায়গাটা মেশিনে কাজ করছে। তো এই জায়গাটা কি স্যার? লোড। আর আমরা কোথায় চাপ দিতাম না, এই একটা জায়গায় চাপ দিতাম, এই একটা জায়গায় চাপ দিতাম। তো এখানে দিচ্ছি কি এফোর্ট, আর এখানটা কি করা আছে? ফিক্স করা আছে। এই জায়গাটাকে কেন্দ্র করে এই দুটো জিনিস মুভ করতে পারছে। তো এখানে হচ্ছে ফালকাম। তো বলতে পারি দ্বিতীয় শ্রেণীর লিভার। দেখো আমি না ডাইরেক্ট তোমাদের না উদাহরণ লিখিয়ে দিতে পারতাম, যে প্রথম শ্রেণীর লিভার এই উদাহরণ, দ্বিতীয় শ্রেণীর লিভার এই উদাহরণ। তাতে না ফিল করতে পারবে না তোমরা, মজা আসবে না। ঠিক আছে? তো একটু মজা চাই পড়তে গেলে, আর জিনিসগুলোকে মাথায় একদম সেটে যাবে, তোমাদের জীবনে ভুলবে না। শুধু রিভিশন দরকার তোমাদের একবার শুধু। ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট, হ্যাঁ এটা এদিকে চলে এসো। আমি যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বললাম, তোকে ফিল তো করাতে হবে না? এটা বলো আমাকে। আর এগুলো বানাতে হয়, বিশ্বাস করো প্রচণ্ড খাটতে হয়। ঠিক আছে? আমি এরপরে দেখবে যে প্রথম শ্রেণীর লিভারগুলো যে তোমাদের বলেছি না, শুধু লেখা নেই, এক একটা ছবি দিয়ে দিয়েছি। কারণ আমাদের ব্রেন কোথাও না কোথাও ইমেজে সব কিছু মনে রাখতে পারে। তো তুমি ছবিগুলো দেখো না, কোনো দিন ভুলবে না। এই যে কাঁচি বলে দিলাম ফার্স্ট শ্রেণীর লিভারের ছবির মাধ্যমে দেখলে না, কোনো দিন ভুলবে না। এরপরও যে লিভারের যে আরও এক্সাম্পল আছে, শুধু কাঁচি কি আছে প্রথম শ্রেণীর লিভার, আরও তো এক্সাম্পল আছে। সমস্ত এক্সাম্পলের ছবি লাগানো আছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের আমি। তার আগে এটা বলো। দেখো আমি আবার তোমাদের বলে দিই, এফ এল ই এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। স্যার মাঝখানে কি আছে? মাঝখানে তো এফোর্ট আছে। তো মাঝখানে এফোর্ট হলে কোন শ্রেণীর লিভার? স্যার তৃতীয় শ্রেণী। তো বলতে পারি এটা থার্ড ক্লাস লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। কেন স্যার? কারণ মাঝখানে স্যার এফোর্ট আছে। আর এটা কি? চিমটা। আরে দেখেছো এটা দিয়ে কি করে? আরে দেখবে রুটি সেকে, অনেকে দেখবে যাতে গরম টরম লেগে যায় না, রুটি উল্টায় রুটি সেকে। আর অনেকে তো অনেক কাজে এটা ইউজ করা হয়। ঠিক আছে? চেয়ার্স করার জন্য দেখেছো ওই
কি করা হয় না, দেখবে কোনো বড় জায়গাতে গেলে পরে দেখবে একটা বরফ রাখার জন্য একটা ইয়ে থাকে আর কি, ঠিক আছে, এটাকে কি বলা হয়, আই এটাকে বলা হয় আইস, কি বলা হয়, আইস হোল্ডার না কি একটা বলা হয়, ঠিক আছে। কি করা হয় না, ওইখান থেকে বরফ নেওয়া হয়, দেওয়া হয়। আরে তোমরা ভালো ছিলে, আমি তোমাদের কথা বলছি না, অনেক জায়গায় হয়, আমি সেটা কথা বলছি। তো করা হয় ওই কাজ, কিন্তু আমাদের ঘরে সাধারণত রুটি ফুটি শেখার জন্য বা অন্যান্য কাজেও ইউজ করা হয়, ঠিক আছে। তো এই জায়গাটা কি থাকে বলো, ফালকাম থাকে। ফালকাম কোথায় থাকে, দেখো এই জায়গাটা আমাদের ফিক্সড, এই জায়গাটা ফিক্সড, এই জায়গাটাকে কেন্দ্র করে আমরা এই দিকগুলো মুভ করতে পারি, এই দিকগুলো মুভ করতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি বরফটা যখন তুলি বা রুটিটা যখন তুলি, কোন জায়গাটায় তুলি স্যার, এই জায়গাটায়। তো এই জায়গাটা কে কাজ করছে স্যার, মেশিনে কাজ করছে। তো মেশিন যদি কাজ করে এই জায়গাটায় কী বলবো, লোড বলবো। এফোর্ট কোথায় দিচ্ছি স্যার, আমি এখানে এফোর্ট দিচ্ছি, এখানে এফোর্ট দিচ্ছি, এই জায়গাটা প্রেশার দিতে হয়। তো এফোর্ট মাঝখানে আছে মানে আমরা বলি তৃতীয় শ্রেণী লিভার। আজ বোঝা যাচ্ছে? চলো চলো এক একটা করে বলি। প্রথম শ্রেণী লিভার আশা করি বুঝে গেছো, নতুন করে আর বলার কিছু নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা একটা জিনিস এখানে তোমাদের বলে দিই, প্রথম শ্রেণী লিভারে তোমরা জেনে গেছো যে আলম্ব কোথাও না কোথাও ভার আর প্রযুক্ত বলের মাঝে থাকে। হ্যাঁ স্যার জানি। উদাহরণগুলো প্রত্যেকটা মনে রাখবে, যে কটা নতুন এনসিইআরটিতে আছে সব কটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে সিস, তারপরে হচ্ছে ক্রাউবার, তারপরে হচ্ছে দাড়িপাল্লা, তারপরে হচ্ছে কাচি, তারপরে হচ্ছে সাঁড়াশি, ঠিক আছে। আমি ইংরাজির সঙ্গে বাংলাগুলো দিয়েছি, এতে বুঝতে পারো যে দাড়িপাল্লার ইংরাজি কী বলো তো, বিম বিম ব্যালেন্স, বিম ব্যালেন্স বলা হয়, ঠিক আছে। কাচি সাঁড়াশি। আচ্ছা একটা জিনিস বলি, দেখো আমি উদাহরণে আসছি, তার আগে একটা জিনিস তোমাদের বলার আছে, একবার বলে নিই। দেখো এটা হচ্ছে ফালকাম, স্যার জানি আমরা, এটাকে বলা হয় আলম্ব বাংলাতে, ঠিক আছে। আর এদিকে কি আছে স্যার, এফোর্ট আছে। মনে রাখবে আমরা এই ফালকাম থেকে এই এফোর্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে না, এই যে বলছে না ডিস্টেন্স ফ্রম এফোর্ট, এই যে ডিস্টেন্স ফ্রম এফোর্ট মানে এফোর্ট থেকে ফালকাম পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এটাকে বলি আমরা এফোর্ট আর্ম। কি বলা হয়, এফোর্ট আর্ম, মনে থাকবে। বাংলায় বলা হয় কি, বল বাহু বলা হয় বাংলাতে। এফোর্ট, এফোর্ট মানে কি প্রযুক্ত বল দিচ্ছে না, প্রযুক্ত বল, সেই বল বাহু বলা হয়, ঠিক আছে। আর এই লোড থেকে এই আলম্ব পর্যন্ত এই যে ডিস্টেন্সটা আছে, ডিস্টেন্স ফ্রম লোড, এই যে ডিস্টেন্সটা আছে এটাকে বলে লোড আর্ম, মনে থাকবে। এটা এক জায়গায় লাগবে, কারণ এর পরে যেগুলো বোঝাবো না সেগুলো লাগবে। আচ্ছা আমি দেখো এই ক্লাসটা আরও অনেকটাই আছে আর কি, ঠিক আছে, দেখা যাক কতটা হয়। লোড আর্ম বলা হয়, ঠিক আছে। তো এফোর্ট আর্ম আর লোড আর্ম, এটাকে বাংলায় বলা হয় কি, ভার বাহু বলতে পারো। লোডের বাংলা যেহেতু ভার, এটাকে বলতে পারো ভার বাহু, ঠিক আছে। আর এটাকে বলতে পারো বল বাহু, এই নামে বলতে পারো বাংলাতে, ঠিক আছে, বল বাহু আর ভার বাহু। জাস্ট কেন বলে রাখলাম, তোমরা পরে জানতে পারবে। আমরা কোথা থেকে যে ডিস্টেন্সটা মাপবো, সবসময় এফোর্ট থেকে মাপবো, ঠিক আছে। যদি কোনো কারণে ধরো এখানে এখানে ধরো ফালকাম হয়ে গেল, এখানে ধরো আলম্ব, ঠিক আছে, এটা ধরো ফালকাম। সাপোজ ধরো এটাকে আমরা লোড বলছি, সাপোজ ধরো এখানে আমার ধরো এফোর্ট আছে, ঠিক আছে। তো এফোর্ট থেকে ফালকাম এই ডিস্টেন্সটাকেই কিন্তু আমি এফোর্ট আর্ম বলবো। তখন ভেবো না যে স্যার এইটুকু এফোর্ট আর্ম, না, এফোর্ট থেকে ফালকাম সেটা হচ্ছে আমার কি, এফোর্ট আর্ম হয়ে যাবে। আবার লোড থেকে ফালকাম এটা হয়ে যাবে আমার লোড আর্ম। আমি বলতে চাইছি যখনই আমরা মেজার করবো না করবো, সবসময় ফালকাম থেকে করবো, ফালকাম ফালকাম ফালকাম, মনে থাকবে। আলম্ব পর্যন্ত মেজার করব। এফোর্ট থেকে আলম্ব সেটাকে বলবো এফোর্ট আর্ম, লোড থেকে আলম্ব সেটাকে বলবো লোড আর্ম। বোঝা গেল? চলো এবার আমি উদাহরণে আসছি। আমি বলছি যে উদাহরণগুলো ভালো করে মনে রাখবে, আমি তোমাদের ছবিও দিয়েছি কারণ ছবিতে মনে থাকবে ভালো। এই যে সিস, শাবল, ক্রাউবার, দাড়িপাল্লা, কাঁচি, সাঁড়াশি, দেখো তোমরা যদি এনসিইআরটি খোলো, এনসিইআরটিতে দেখতে পাবে এই টং কথাটা আমাদের ফার্স্ট ক্লাসেও পাবো, থার্ড ক্লাসেও পাবো, কিন্তু ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাবে না। কেন? কারণ টং বলতে কি বোঝায়, টং বা টাং যাই বলো না কেন, ইংলিশে যেটা বলি, ইংলিশে আমি তো ভালো নয়, আমি টংই বলি। তো এটাকে কি বলা হয়, বাংলায় সাঁড়াশি বলা হয়। কিন্তু সাঁড়াশি দেখো দু রকম হয়, একটা দেখবে আমরা মারা দেখতে পাবে যে রান্নার কাজে ব্যবহার করে, আরে রান্নার ঘরে ব্যবহার করে না সাঁড়াশি, সেই সাঁড়াশিটা একরকম হয়। আর যেটা আমি এইমাত্র তোমাদের দেখালাম যে বরফ তোলার জন্য ইউজ হয় বা রুটি তোলার জন্য ইউজ হয়, সেই যে জিনিসটা ওটাও কিন্তু টং, ওটাও কিন্তু টং, ঠিক আছে। ওটাকে আমরা বাংলায় বলি হয়তো চিমটা বলি, চিমটা বলে থাকি। কিন্তু টং এই কথাটা আমাদের এনসিইআরটিতে দু জায়গাতেই লেখা আছে। এই টং কথাটার মানে হচ্ছে যেটা আমরা রান্নাঘরে ব্যবহার করি। আমি তোমাদের ছবি দেখাবো এখনই, ঠিক আছে। আর যেটা তোমাদের আমি লাস্টে দেখালাম যে বরফ তোলার জন্য ব্যবহার হয়, ওটাও টং, কিন্তু ওটা মনে রাখবে থার্ড ক্লাস লিভার কিন্তু, ঠিক আছে। চলো আমি যে কটা এখানে উদাহরণ দিয়েছি না, আমি ছবির সঙ্গে দেখাই একবার, দেখো। এক্সাম্পল ভেরি 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 ইম্পর্টেন্ট, বারবার বলছি এক্সাম্পলগুলো অতি অবশ্যই মনে রাখবে, কারণ এক্সাম্পল থেকে প্রচুর প্রশ্ন দেয়। যে এই বলে দিল সিস,
আরে সিসো কী বলো তো, দেখো এটা হচ্ছে সিসো। আরে পার্কে দেখো না, একদিকে ওঠে একদিকে নামে, একদিকে ওঠে একদিকে নামে, হয় না? এটাকে বলে সিসো। আচ্ছা এটা কি বলো তো, এটা হচ্ছে টং, যেটা দেখবে রান্নাঘরে ইউজ হয়। এটা হচ্ছে টং। দেখো এটার মাঝখানটা দেখতে পাচ্ছ, মাঝখানটা দেখতে পাচ্ছ আলম্ব ফালকাম করা আছে। তো মাঝে হলে পরে প্রথম শ্রেণীর লিভারই হবে না? প্রথম শ্রেণীর লিভারই হবে। স্যার আর কি আছে? আর দেখতে পাচ্ছ কি আছে? দাড়িপাল্লা, দাড়িপাল্লা যেটাকে বলে বিম ব্যালেন্স। স্যার আর কি এক্সাম্পল আছে? আর এটা দেখেছো বাড়িতে যখন রাজমিস্ত্রিদের কাজ হয় দেখবে পেরেক তোলার জন্য ব্যবহার হয়, পেরেক তোলার জন্য ব্যবহার করে, দেখবে দেখবে হাতুড়ির পিছনে লাগানো থাকে জিনিসটা। এটাকে কি বলা হয়? ক্রাউবার বলা হয়, ক্রাউবার, ক্রাউবার বলা হয়, ঠিক আছে? ক্রোবার, ক্রাউবার, ক্রোবার, ঠিক আছে? শাবল বলি আমরা, ঠিক আছে? স্যার আর কিছু আছে? আর কিছু আছে না, আর একটা তো কাঁচি বলে দিলাম ওখানে। তো মনে রাখবে সি স, এটা 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 হচ্ছে সি স, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে সি স, এটা হচ্ছে টং, এটা হচ্ছে বিম ব্যালেন্স বা দাড়িপাল্লা, এটা হচ্ছে ক্রাউবার, ঠিক আছে? আর একটা হচ্ছে কাঁচি, যেটা তোমাদের বললাম। এই কটা এক্সাম্পল তোমরা মনে রাখবে। ওকে, চলো নেক্সট দেখো। স্যার দ্বিতীয় শ্রেণীর লিভার কি? দ্বিতীয় শ্রেণীর লিভার স্যার কিছুই নয়, ইজি জিনিস। সে কীরকম ইজি জিনিস? ভার বা লোড মাঝে থাকবে, আলম্ব আর প্রযুক্ত বলের মাঝে থাকবে। এই যে লোড মাঝে, এফোর্ট আর ফালকামের মাঝে থাকবে, ঠিক আছে? স্যার এক্সাম্পল, লেবু চিপার যন্ত্র, লেমন স্কুইজার, দেখেছো? যখন মার্কেটে বাইরে যাও, বাজারে যাও, মানে লেবু শরবত খাও, বা বাড়িতেও এখনকার দিনে ইউজ করে, যদিও আমি হাতে টিপে আজও ইউজ করে থাকি। তো অনেকে কী করে, সেই ছবি দেখাবো, ওই জিনিসগুলো টিপে ইউজ করে, লেমন স্কুইজার বলে। এক চাকার হাতে ঠেলা গাড়ি, যেটাকে হুইল ব্যারো বলে। বোতল খোলার ওপেনার, স্যার ওপেনার, আরে ওপেনার মানে আমি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি, হ্যাঁ? যেমন কোকা কোলা খাও, খাও, সেখানে ইউজ হয় না? চলো আমি তোমাদের এই প্রত্যেকটা জিনিসই ছবির মাধ্যমে দেখাচ্ছি। চলো চলো এখানে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবি। এটা কি? এটা লেমন স্কুইজার। আরে এটা কি বলো? লেমন স্কুইজার। এটার মাধ্যমে কি হয় না, লেবু, এই যে এখানটায় লেবুটা রাখে, এখানে লেবু রাখে, লেবু রেখে চিপে দেয়, রস বেরিয়ে যায়, ঠিক আছে? স্যার আর কি এক্সাম্পল আছে? ওপেনার, ওপেনার, ঠিক আছে? এটা তো অনেকেই দেখেছো। আর এটা কি? ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, যেটা বলে হুইল ব্যারো বলা হয়, হুইল ব্যারো। এটাকে কী বলা হয়? হুইল ব্যারো। দেখবে এটা সাধারণত নোংরা টোংরা যারা মিউনিসিপ্যালিটি সাইডে বা যে কোনো জায়গাতেই নোংরা ফেলার কাজে এটা বেশি ইউজ হয়, দেখবে নোংরা ফেলার কাজের মধ্যে নোংরা নিয়ে পড়ে চলে যায়, ঠিক আছে? ব্যাস, বাকি তো তোমরা জানোই। আর একটা এক্সাম্পল কী বলেছিলাম ওখানে? আরে মনে করো একটা এক্সাম্পল কী বলেছিলাম, যখন মাঝখানে কি পড়েছিলাম বলো? জাতি, জাতি, ওই যে সুপারি কাটা বা আখরোট কাটার যে মেশিন দেখিয়েছিলাম, ওটাও কিন্তু দ্বিতীয় শ্রেণী। তো ওখানে পড়িছে বলে ভুলে যাও না আবার কিন্তু, হ্যাঁ? চলো নেক্সট দেখো। চলো নেক্সট দেখো। স্যার তৃতীয় শ্রেণীর লিভার তো আমরা জানি এখন, যাকে কি বলবো? প্রযুক্ত বল। কোথায় থাকে? ভার আলম্বের মাঝে যে প্রযুক্ত বল, এফোর্ট, কোথায় থাকে? এই লোড আর ফালকামের মিডিলে থাকে। যেমন চিমটা, এখানে দেখো টং লেখা আছে, এখানেও টং লেখা আছে, হ্যাঁ? ঘাবড়ে যাও না কিন্তু। এই টংটা হচ্ছে কোন টং? যেটা বরফ তোলে, যেটা রুটি বললাম, রুটি তোলে, বরফ তোলে, চিমটা টাইপের জিনিস, ঠিক আছে? এটা কিন্তু, এটা ঠিক সাঁড়াশি বলা যাবে, এটাকে চিমটা বলা যায়। তারপরে ছোট চিমটা, টুইজার, যেগুলো, আরে টুইজার দেখেছো? ছবি দেখাচ্ছি বুঝতে পারবে। ঝাড়ু, ব্রুম, হাতুড়ি, হ্যামার, নৌকার দাঁড়, এই যে ওর, নৌকার দাঁড়, এটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। চলো ছবি দেখায় তোমাদের, এমনি বুঝতে পারবে না। দেখো এদিকে চলে এসো, দেখো। আরে ছোটো চিমটা বুঝতে পেরেছো কীরকম হয় জিনিসগুলো? এইটাকে বলে টুইজার বলা হয়, টুইজার, হ্যাঁ? এটা একটা তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ে। এটাকে আমরা চিমটা বলবো, চিমটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই নৌকার দাঁড়, নৌকার দাঁড়, মাঝিরা দেখবে নৌকা চালায় না, বা বোট ফোট চালাতে ইউজ হয় যেটা। এটা কি? হাতুড়ি, হ্যামার। আর এটা কি? আরে এটা হচ্ছে ঝাড়ু, দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ঝাড় পাকা তো বসে দিতে, এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখতে পাও, শপিং মলও দেখতে পাই, তো দেখতে পাও, ঠিক আছে? তো এই সমস্তগুলো হয়ে যাচ্ছে কি? তৃতীয় শ্রেণীর লিভার। মনে থাকবে এগুলো তৃতীয় শ্রেণীর লিভার। এক্সাম বারবার বলছি, এক্সাম্পল ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্সাম্পলগুলো খুব ভালো করে মনে রাখবে, এই জন্যই এত ছবি লাগানো আমার। ওকে, এটা তোমাদের এনসিআরটিতে আছে, দেখে নেবে। দেখো ক্লাস 1 প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, দেখতে পাচ্ছ? এগুলো সব দেখো, ছবিগুলো দেখো, ছবিগুলো লক্ষ্য করো, আর তার সঙ্গে এক্সাম্পলগুলো একসঙ্গে পেয়ে যাবে। দেখো এখানেও টং দিয়েছে, আবার এখানেও টং দিয়েছে, ঠিক আছে? তো দুটো টং কিন্তু আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ? এটা সাঁড়াশি আর এটা কিন্তু চিমটা। ওকে, তো এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছ, সব এখানে দিয়ে দিয়েছি আমি। যদি কিছু মিস হয়ে যায় এখানে, তো মিস কিছু নেই, আমি পুরোটাই পড়িয়ে দিয়েছি তোমাদের। ওই জন্য বলছি এনসিআরটি পড়ার প্রয়োজন নেই যদি ক্লাস দেখো। তোমরা বারবার এনসিআরটি স্যার, এনসিআরটি স্যার, এনসিআরটি বাংলা আছে কিনা, হিন্দি আছে কিনা, ইংলিশ, আর প্রয়োজনই নেই ভাই। এই ক্লাস করার পর এনসিআরটি পড়তেই হবে না তোমাদের আর। দেখো এরপর আমি তোমাদের পড়াবো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। আমাকে একটা কথা বলো তোমরা, খুব ডিপে যাব না, আমি উপরই তোমাদের পড়াচ্ছি, তোমাদের এক্সামের জন্য এনাফ। আমি বলছি যে কোনো একটা মেশিনকে আমরা 50 নিউটন বল প্রয়োগ করছি, একটা মেশিন আমরা বল প্রয়োগ করছি কত? 50 নিউটন, ঠিক আছে? ঠিক আছে স্যার, এটাকে কি বলবো? আমি দিচ্ছি, মানে এটাকে আমি এফোর্ট বলবো। এই মেশিনটা আমাকে ধরো 25 নিউটন
বল দিচ্ছে, মানে এটাকে মেশিন যখন দিচ্ছে তখন কি বলবো স্যার লোড বলবো। তো বলো আমি এখান থেকে কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেলাম, আমার লাভ কিছু হলো? না স্যার কিছুই লাভ হলো না, আমি 50 নিউটন দিয়েছি, মেশিন আবার 25 নিউটন দিল, স্যার কোনো প্রফিটই হলো না আমার। কিন্তু আমি যদি মেশিনকে দিলাম 50 নিউটন, মানে আমি এফোর্ট দিলাম 50 নিউটন, আর আমাকে লোড দিল ধরো 300 নিউটন, আমি কি বলবো স্যার দারুণ ব্যাপার স্যার, আমি তো প্রচুর সুবিধা পেয়েছি এর কাছ থেকে। হ্যাঁ, তো মনে রাখবে কোনো সরল যন্ত্র ব্যবহার করে কত সহজে কাজ করা যাচ্ছে, কত সহজে সেই জিনিসটা কাজ করা যাচ্ছে, তার যে পরিমাপ করার যে জিনিস, সেটাকে আমরা বলবো যান্ত্রিক সুবিধা, যে আমি পরিমাপ করতে পারছি। বোঝা গেল? বা আমি এটাও বলতে পারি যে আমি কতটা এফোর্ট দিচ্ছি তার পরিবর্তে কতটা লোড পাচ্ছি, তার যে অনুপাত, সেইটাকে আমরা যান্ত্রিক সুবিধা বলতে পারি। আমি বলতে পারি যে স্যার লোড বাই এফোর্ট, এটাই হচ্ছে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ, যান্ত্রিক সুবিধা বলতে পারি। আচ্ছা বলো, মেকানিক্যাল যাতে ভালো করে বুঝবে এই জায়গাটা, যদি এটা না বুঝতে পারো পরবর্তী জিনিসগুলো বুঝতে পারবে না। এরপর থেকে কিন্তু কিছু বোঝার জিনিস আছে, এখন তো ইজি ব্যাপার, উদাহরণ মনে রাখবে হয়ে যাবে, কিন্তু এরপরে কিছু বোঝার জিনিস আছে। আমি বলছি যে এই মেকানিক্যাল অ্যাডভান্টেজ যান্ত্রিক সুবিধার স্যার একক কী? আরে এর একক কী রাশি বলো, এর একক কী, ইউনিট কী? দেখো এটা তো সমজাতীয় রাশির অনুপাত, এখানে লোড মেশিন দিচ্ছে, এফোর্ট আমি দিচ্ছি, তো এটা তো সমজাতীয় রাশির অনুপাত, এর কোনো একক থাকবে না স্যার? কোনো এককই থাকবে না। মনে রাখবে যান্ত্রিক সুবিধা মেকানিক্যাল অ্যাডভান্টেজের কোনো একক নেই, যেহেতু এরা দুটি একই জাতীয় রাশির অনুপাত। বোঝা গেল? চলো দেখো যেগুলো বললাম তোমাদের একবার দেখিয়ে দিই, কোনো সরল যন্ত্র ব্যবহার করে কত সহজে কাজ করা যাচ্ছে সেইটা যে বোঝার পরিমাপক, সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক সুবিধা। আমরা বলতে পারবো যে কত যান্ত্রিক সুবিধা, এই মেশিনটার কত যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত আছে, আমরা বুঝতে পারবো। আরে বোঝা গেল? তুমি সাপোজ ধরো দিচ্ছ, সাপোজ বলছি 50 নিউটন এফোর্ট দিচ্ছ, এফোর্ট, আর তুমি ধরো লোড মেশিনের কাছ থেকে পাচ্ছ 300 নিউটন, যদি বলে যান্ত্রিক সুবিধা কত, আমি কি বলবো 300/50, তো বলবো আমি 6, এটা 6টা হচ্ছে আমার যান্ত্রিক সুবিধা, মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা পার্থক্য। আরেকটা ধরো মেশিন সাপোজ বলছি আমি এফোর্ট দিচ্ছি ধরো 80, হ্যাঁ, আর আমাকে ধরো লোড দিচ্ছে, মেশিনটা লোড দিচ্ছে ধরো 400, তো বলতে পারবো 400/80 মানে 5, এর যান্ত্রিক সুবিধা হচ্ছে 5, তো একটা মেশিনের যান্ত্রিক সুবিধা হচ্ছে 6, একটা মেশিনের যান্ত্রিক সুবিধা 5, তো আমি পার্থক্য করতে পারবো যে এই মেশিনটার যান্ত্রিক সুবিধা বেশি। বোঝা গেল? তো যান্ত্রিক সুবিধা মনে রাখবে লোড বাই প্রচেষ্টা, প্রযুক্ত বল, এফোর্ট যাই বলো না কেন, ঠিক আছে? এটার কোনো একক নেই, এককবিহীন রাশি এটা। ওকে চল। আচ্ছা আমি এখানে যে জিনিসটা বলছি না, পুরো ফোকাস রাখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ নতুন জিনিস বলছি। আমি বলছি যে ধরো এটা একটা জিনিস আছে, হ্যাঁ স্যার কী এটা, আমি মানলাম একটা কাঠের টুকরো মেনে নাও, ঠিক আছে? আমি যদি এখান থেকে একে ফোর্স দিই কী হবে? স্যার এখান থেকে ফোর্স দিলেও সামনের দিকে মুভ করবে, সিম্পল ব্যাপার। স্যার আমি যদি ওকে এখান থেকে ফোর্স দিই, স্যার এ সামনে এদিকে মুভ করবে, সিম্পল ব্যাপার। আরে হ্যাঁ কি না বলো না? হ্যাঁ, এবার আমি যদি বলি আমি একে না এই জায়গাটা ফিক্স করে দিয়েছি, ওকে এই জায়গাটা দেওয়ালের সঙ্গে একটা পেরেক দিয়ে গেঁথে দিয়েছি, পুরো একদম গেঁথে দিয়েছি, হাতুড়ি দিয়ে মেরে ফিক্স করে দিয়েছি। এবার আমি ধরো এখানে ওকে ফোর্স দিলাম, কোথায় ফোর্স দিলাম? এখান থেকে ফোর্স দিলাম, কি হবে? আরে কি হবে না, এইটা না এরকম রাউন্ডে ঘুরতে থাকবে, ঠিক আছে? তো আমি এমন একটা বল প্রয়োগ করেছি, এরপরে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ যে আমি করছি, এই বস্তুর উপর যে বল প্রয়োগ করছি, এর কি একটা মুভমেন্ট, একটা 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 এই যে এই রাউন্ডে ঘোরার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি এখানে, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি করছে, এটা রাউন্ডে ঘোরার একটা প্রবণতা রয়েছে, এটা ঘুরতে যাওয়ার এই শেপে একটা ঘুরতে যাওয়ার প্রবণতা রয়েছে। মনে রাখবে এই জিনিসটাকে আমরা কি বলবো? মুভমেন্ট বলবো। কি বলবো? মুভমেন্ট। বাংলা আমি ঠিক বলতে পারবো না, একবার দেখে নেবে, এটাকে ভ্রামক বলা হয় বাংলাতে, ঠিক আছে? আমি শিওর নয়, একবার দেখে নেবে। যদি বলে বলের ভ্রামক বা মুভমেন্ট কি, মনে রাখবে কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটা কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যে ঘুরতে যাওয়ার প্রবণতা, এটাকে আমরা কি বলবো? মুভমেন্ট। কি বলবো? মুভমেন্ট। বলো মনে থাকবে কীভাবে না? বোঝা গেল? আরে টর্ক মিশি ফেলো না, টর্ক কিন্তু নয় এটা, ঠিক আছে? টর্ক আলাদা জিনিস, এটা হচ্ছে মুভমেন্ট। পাতি কথা হচ্ছে যেমন যেমন আমরা ফোর্স মানে কি জানি? পুশ অ্যান্ড পুল, মানে এই একটা বস্তু আছে, এই বস্তুটাকে ধরো আমি পুশ করছি আর না হলে টানছি ধরো, ঠিক আছে? এটা একটা হয়। আর এই বলটা কীরকম, এই যে এটা যেটা বলছিলাম, এই বলটা কীরকম? এই বলটা হচ্ছে ঘুরবে, এই বলটা হচ্ছে একটা ঘূর্ণন গতি পাবে, তো এইটাই হচ্ছে মুভমেন্ট, ফোর্স আর মুভমেন্টের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কিনা পাচ্ছে না? ফোর্স যেমন
পুশ পুল এটা কি ঘুরবে, রাউন্ডে ঘুরবে, এর যে প্রবণতা। ঠিক আছে, ওকে স্যার। এখানে দুটো জিনিস আছে, বুঝবে। মুছে দিচ্ছি জায়গাটা, একবার বোঝার চেষ্টা করো। আমি বলছি এই জায়গাটা মুছে দিই, দেখো আমি বলছি যে এর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, এর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে। চলো সেই বলটাকে মেনে নিলাম এফ। কি মেনে নিলাম? এফ বল। ঠিক আছে, এটাকে বলতে পারো প্রযুক্ত বল, বা মানে যে বলটার জন্য এটা ঘুরছে সেই বলটা হচ্ছে এফ। ঠিক আছে, আর এই যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরছে, এই যে কেন্দ্র করে ঘূর্ণন কেন্দ্র থেকে, এই যে ঘূর্ণন কেন্দ্র থেকে বলের যে বলটা যেখানে হচ্ছে আর কি, তার যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি। আমরা এই মুভমেন্টকে কী হিসাবে লিখতে পারি না এফ ইন্টু ডি। বলো বোঝা গেল কি গেল না? আবার বলছি, এমটা হচ্ছে মুভমেন্ট, এমটা কি মুভমেন্ট, ভ্রামক বাংলায় বলতে পারো। ঠিক আছে, আমরা যে বলটা দিচ্ছি সেই বল, এবং বলটা যেখানে কাজ করছে, আরে বোঝো ব্যাপারটা, এইখানটা ধরো কেন্দ্র করে ঘুরছে আর বল হচ্ছে এখানে দিচ্ছি। তো এই যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরছে আর এই যে বল, এর মাঝে যে ডিস্টেন্সটা, তার সেটা এবং বলের গুণফলকে আমরা বলতে পারি মুভমেন্ট। বলো বোঝা গেল? এইটুকু বোঝা গেল? ব্যাস এটুকুকে বোঝো, তারপর আমি নেক্সট আসছি। চলো নেক্সট দেখো এখানে মুভমেন্ট সম্বন্ধে লেখা আছে, পড়ে নেবে। আমি এখানে বেশি সময় নষ্ট করছি না, তোমরা দেখে নেবে। হ্যাঁ, যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। ঠিক আছে, তোমরা এইটা মনে রাখতে পারো, মুভমেন্ট সমান হচ্ছে এটা। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো লিভারের নীতি। ভালো করে বুঝবে। ধরো, আরে यार আমি পেন নিতে কেন ভুলে যাই। ধরো এটা একটা লিভার ধরে নাও। ধরো এই জায়গাটা হিঞ্জ করা আছে। কি করা আছে স্যার? হিঞ্জ করা আছে। হিঞ্জ, এটাকে কি বলবো? ফালকাম বলবো, ফালকাম, আলম্ব। হ্যাঁ, ধরো এদিকটা আছে লোড, আর এদিকে আছে কি বললাম? এফোর্ট। এদিকে কি আছে? এফোর্ট আছে স্যার। তো সর্বপ্রথম একটা জিনিস বলো, আমি এইটাকে কি বলবো? এটাকে বলবো এফোর্ট আর্ম। কি বলবো? এফোর্ট আর্ম। আর এটাকে কি বলবো? আমি লোডটা যদি আরেকটু সরিয়ে দিই এদিকে, এটা ধরো লোড, আমি যদি আরেকটু সরিয়ে দিই তাহলে এটাকে কি বলতে পারি স্যার? এটাকে বলতে পারি লোড আর্ম। আরে পারি কি পারি না? আগে আলোচনা করেছি তো, এটা এফোর্ট আমার লোড আর্ম। ঠিক আছে, যদি আমার এখানে এই জায়গাটা ফিক্স করা থাকে, আর আমি যদি এখানে বল দিই, কি হবে স্যার? এটা না এইরকম একটা প্রবণতা দেখাবে ঘোরার, এরকম একটা প্রবণতা দেখাবে ঘোরার। হ্যাঁ কি না বলো? আরে দেখাবে কি দেখাবে না স্যার? দেখাবে। আর আমি যদি এখানে কোনো বল প্রয়োগ করি, কি হবে স্যার? এখানে কোনো বল প্রয়োগ করলে স্যার এই দিকটা না এরকমভাবে ঘোরার প্রবণতা দেখাবে। হ্যাঁ কি না বলো? দেখাবে। আবার রিপিট করছি, আমি যদি এখানে কোনো বল প্রয়োগ করি, স্যার এটা এইভাবে ঘোরার একটা প্রবণতা দেখাবে। আর আমি যদি এখানে কোনো বল প্রয়োগ করি, তাহলে স্যার এটা এখানে এই দিকে একটা ঘোরার প্রবণতা দেখাবে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে স্টেবল কন্ডিশনে রাখতে চাই, তাহলে আমাকে এখানে আর এখানে সমানভাবে জিনিস রাখতে হবে। হ্যাঁ কি না বলো? আরে সমানভাবে রাখতে হবে। তার মানে আমি কি বলছি এই মাত্র মুভমেন্ট কি বললাম, যে আমার, ভালো করে বোঝো, আমি বললাম এইমাত্র এম সমান এফ ইন্টু ডি। স্যার এফটা কি? স্যার এফটা হচ্ছে আমি যে বলটা এখানে দিচ্ছি, আমি মানলাম যে এটা তো বল নয়, এখানে আমি কী দেবো? লোড দেবো, লোড। আরে বোঝা গেল, লোড দেবো। আর স্যার এখানে যে ডিস্টেন্সটা আমি কি বলেছিলাম স্যার? এখানে ডিস্টেন্সটা বলেছিলাম ডি। স্যার কি বলেছিলাম? ডি। কিন্তু এখানে ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? লোড আর্ম। তাহলে বলতে পারি যে এখানে এম সমান আমি বলতে পারি যে লোড, আমি বলতে পারি লোড ইন্টু লোড আর্ম। বলো বলতে পারি কি পারি না? আরে এটুকু বলো, পারি কি পারি না? স্যার আগেই তো আলোচনা করে দিলেন এম সমান এফ ইন্টু ডি। এফ কোনটা ছিল যেটা আমি এইখানে প্রয়োগ করছিলাম, আর ডি কোনটা যে জায়গাটা আমার হিঞ্জ করা ছিল, যে জায়গাটা ফিক্স করা ছিল, সেখান থেকে যেখানে লোডটা পড়ছে তার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ডি। কিন্তু এখানে লোড কোনটা? এখানে তো এটা লোড, এখানে যেটা বলটা প্রয়োগ করছে সেটা কি? লোড। তো এখানে এফ, এটা তো এফ, এখানে লোড এফ এটা। আর এখানে ডিস্টেন্সটাকে কি বলছি? লোড আর্ম। তো বলতে পারছি লোড ইন্টু লোড আর্ম, এটা ভ্রামক বা বলতে পারো মুভমেন্ট। আচ্ছা, এবার এদিকে চলে এসো। যদি আমি এইদিকে বল দিই, এখানে বলটা কি বল স্যার? এদিকেরটা তো এফোর্ট, এদিকেরটা কি? এফোর্ট। তো আমি এখানে বলতে, আর এখানে ডিস্টেন্সটা কি স্যার? এখানে ডিস্টেন্সটাকে তো আমি বলছি এফোর্ট আর্ম। তো আমি বলতে পারি এখানে এম সমান কি আসছে স্যার? এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম। বলো হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো আমি যদি দুটোকে ইকুয়াল সাম্যাবস্থায় রাখতে চাই, ভ্রামক যদি শূন্য চাই, ঘূর্ণন বল শূন্য চাই, তাহলে আমাকে এই দুটোকে ইকুয়াল করতে হবে। তার মানে আমি বলতে পারি যে এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম
সমান হচ্ছে লোড ইনটু লোড আর্ম। বলো বলতে পারি কি পারি না? আরে পারি কি পারি না? হ্যাঁ, তার মানে আমি এটা বলতে পারি, আচ্ছা আমি এটা ঘুরিয়েও লিখতে পারি না, যে এদিকে লোড ইনটু লোড আর্ম, এদিকে এফোর্ট, মানে এদিকে ঘুরিয়ে লিখতে পারি, ঠিক আছে? তো আমি এখান থেকে কি এটা লিখতে পারি লোড বাই এফোর্ট সমান সমান কি হচ্ছে বলো? আচ্ছা আমি ঘুরিয়ে লিখি, নাহলে তোমরা ঘাবড়ে যাবে, বুঝতে পারবে না। আমি এইটাকে আগে লিখছি, ঠিক আছে স্যার? কোনটাকে আগে লিখবে? এটা হচ্ছে লোড ইনটু লোড আর্ম সমান এইদিকে এটা লিখছে এবারে এফোর্ট ইনটু এফোর্ট আর্ম। বলো বোঝা গেল? সিম্পল। আরে সাম্যাবস্থায় আনতে গেলে দুটোকে ইকুয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, নো ইস্যু। এবার আমি এটা লিখতে পারি যে লোড বাই এফোর্ট সমান কি হচ্ছে? এদিকে স্যার এফোর্ট আর্ম আছে, এদিকে কি আছে? আরে यार এক মিনিট এফোর্ট আর্ম আছে, আর স্যার এদিকে নিচে চলে আসবে লোড আর্ম। কি বলতে পারি? লোড আর্ম। এইটা হচ্ছে আমাকে মেন জিনিস জানতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে তোমাদের। বলো বোঝা গেল? আমি ডাইরেক্ট তোমাদের এই ফর্মুলাটা লাগিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এই জিনিসটা বুঝতে পারতে না, তাহলে আমাদের আজ থেকে মনে রাখতে হবে। আর এটা কি? এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এটাই হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। যদি বলে একটা লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, তোমরা কি বলবে? লোড বাই এফোর্ট সমান হচ্ছে এফোর্ট আর্ম বাই লোড আর্ম। বাংলাতে কি বলবে? লেখা আছে, দেখিয়ে দেবো। লোড মানে হচ্ছে ভার, এফোর্ট মানে হচ্ছে প্রযুক্ত বল। আর এটা হচ্ছে এফোর্ট আর্ম কি? বল বাহুর দৈর্ঘ্য, আর লোড আর্মটা হচ্ছে ভার বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তোমাদের যদি সিম্পল পরীক্ষায় কোশ্চেন দেয় যে এফোর্ট আর্ম এত, লোড আর্ম এত, লোড এত, এফোর্ট কত বার করো, তাও বার করতে পারবে। বা যদি সিম্পল বলে দেয় যে লোড এত, এফোর্ট এত, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, তো সিম্পল মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে হচ্ছে এটা সমান দিয়ে দাও, এটা সমান মানে লোড বাই এফোর্ট করলেও বেরিয়ে যাবে। যদি তোমাদের সিম্পল বলে এফোর্ট আর্ম এত, লোড আর্ম কত এত, তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, তোমরা সিম্পল কি করবে? এফোর্ট আর্ম বাই লোড আর্ম করবে, তোমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। বলো বোঝা গেল? এই জিনিসটা বোঝানোর জন্য এত রামায়ণ পড়ছিলাম তোমাদের, ঠিক আছে? তো যেগুলো বললাম, তো দেখো যদি বুঝতে না পারো প্লিজ একবার রিপিট করে দেখো। সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি আমি, একদম ঠিকঠাক বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, ঠিক আছে? এগুলো খাতায় একটু লিখতে হবে ভাই, এগুলো এত ইজিলি মানে আমি দেখছি চোখের সামনে নিয়ে ওরকম বুঝতে পারবে না। আর না হলে ডাইরেক্ট এই ফর্মুলা মনে রাখো, কাজ হয়ে যাবে, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা ডাইরেক্ট মনে, যারা বুঝতে পারছো না এই ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখো। চলো দেখো, এখানে এই সমস্ত রামায়ণই লেখা আছে যে ঘূর্ণন, গতি, ভ্রামক। আমি কেন তোমাদের মুভমেন্টটা আগে পড়ালাম বুঝতে পেরেছো? এখানে মনে রাখবে লোড ইন্টু লোড আর্ম সমান এফোর্ট ইন্টু এফোর্ট আর্ম, বাংলাও লেখা আছে। যান্ত্রিক সুবিধা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভার বাই প্রযুক্ত বল মানে লোড বাই এফোর্ট, বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য মানে এফোর্ট আর্ম বাই লোড আর্ম। বোঝা গেল? চলো এবার একটা জিনিস বোঝাবো, খুব ভালো করে বুঝবে, ডাইরেক্ট মনে রাখতে পারো, নাহলে আমি তোমাদের ফিল করানোর চেষ্টা করছি, একটু ফিল করার চেষ্টা করো। চলো আমি একটা কথা তোমাদের জিজ্ঞাসা করছি যে ধরো এটা প্রথম শ্রেণীর লিভার। স্যার প্রথম শ্রেণীর লিভারের কি হয়? আরে প্রথম শ্রেণীর লিভারে কি হয় স্যার? মাঝখানে থাকে ফালকাম, একদিকে থাকে লোড, একদিকে থাকে এফোর্ট। আমি তো একবারও বলিনি যে এই দিকেই এফোর্ট থাকতে হবে বা এই দিকেই লোড থাকতে হবে, এরকম ব্যাপার নয়। আমার মাঝেরটা ফিক্সড যে স্যার মাঝেরটা হচ্ছে ফালকাম, আলম্ব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আমাকে একটা সিম্পল কথার উত্তর দাও, যদি সব কিছু বুঝতে পারো, যে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী? এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলো আমাকে, এই প্রথম শ্রেণীর লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলো। তোমরা সিম্পল কী বলবে? স্যার আমরা জানি এফোর্ট আর্ম বাই লোড আর্ম, এটাই তো বলবে। ধরো আমি মেনে নিলাম, এখানে আমি মেনে নিলাম এটা হচ্ছে আমার এফোর্ট আর্ম, ঠিক আছে? এটা এফোর্ট আর্ম, আর এটা হচ্ছে আমার লোড আর্ম, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস আমাকে বলো, আচ্ছা তোমরা এই জিনিসটা জানো কি না আগে বলো আমাকে। ধরো এই জায়গায় হচ্ছে লব, উপরে কি থাকে লব, আর নিচে থাকে হর, উপরে নিউমারেটর নিচে ডিনোমিনেটর। তো লব যখন হরের থেকে বড় হয় তখন একের থেকে মান বেশি হয়। সাপোজ ধরো লব বলছি 3, নিচে ধরো 2 আছে, তাহলে এইটুকু আমি গ্যারেন্টি যে এর মান একের থেকে বেশি হবে, এটা তো কনফার্ম। ধরো কোনো জায়গায় লব ছোট, ধরো লব আছে 2, এটা আছে ধরো 5, হ্যাঁ, তো আমি এটুকু শিওর যে এর মান একের থেকে কম হবে, ঠিক আছে? এটুকু আমরা জানি, এটুকু কনসেপ্ট সবারই আশা করি যে লব যদি বড় হয় তাহলে হরের মান যদি ছোটো হয় সবসময় একের থেকে বেশি হয়, আর লব যদি ছোটো হয়ে যায় তাহলে একের থেকে কম হবে, ঠিক আছে স্যার? এটা আমরা জানি কনসেপ্ট। এবারে দেখো বোঝো, আমি বলতে চাই ধরো এমন ডিস্টেন্সে ফালকামটা আছে যেখান থেকে এই
এফোর্টের এই ডিস্টেন্সটা ইকুয়াল, আবার এই লোড এই ডিস্টেন্সটাও ইকুয়াল। আমি বলতে চাইছি এখানে এফোর্ট আর্ম আর লোড আর্ম এই দুটো ইকুয়াল, এমন ডিস্টেন্সে আছে, একদম মিডিলে আছে। ধরো থাকতে পারে, তো থাকতে পারে, হ্যাঁ স্যার থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে যে স্যার ফালকাম না এইখানে, লোড এখানে, আর এফোর্ট এখানে, মানে এই ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা বেশি। হতে পারে কি হতে পারে না বলো? হ্যাঁ স্যার হতে পারে। আবার এটাও হতে পারে যে এটা ধরো এফোর্ট, তো এফোর্টের কাছে ধরো এখানে ফালকাম আছে আর এখানে ধরো লোড আছে, হতে পারে। হ্যাঁ স্যার হতে পারে। তাহলে এফোর্ট আর্ম হতে পারে কখনো সমান, আরে এটা, আরে বোঝো এটা আর এটা সমান হতে পারে। হ্যাঁ স্যার পারে। যখন বেশি হয়ে যাবে, যখন এফোর্ট আর্ম আমার বেশি হবে, ধরো সাপোজ বলছি এফোর্ট আর্ম আমার 3 আর লেফট আর্ম আমি মানলাম যে 2, তার মানে আমি যখন এফোর্ট আর্মে 3 বসাবো, লোড আর্মে 2 বসাবো, তখন আমার মান কি আসবে? 1 থেকে বেশি। কিন্তু যখন আমি এই কন্ডিশনে আসবো, ধরো আমার এইটার ডিস্টেন্স হচ্ছে ধরো 2, এটার ডিস্টেন্স ধরো 2 আর এটার ডিস্টেন্স ধরো 5, এক্ষেত্রে কি হবে? স্যার এফোর্ট আর্ম 2 আছে আর লোড আর্ম কত আছে? 5, তার মানে আমার 1 থেকে কম আসছে। আর এখানে কি হচ্ছে? এই পজিশনে কি হচ্ছে? ইকুয়াল। ধরো এটাও যদি 4 হয়, এটাও 4 হবে, তার মানে এটা এফোর্ট আর্ম যদি 4 হয়, লোড আর্মও ধরো 4 হবে, এক্ষেত্রে কি হচ্ছে? ইকুয়াল। তার মানে বোঝো এটা একটা কন্ডিশন। তার মানে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1ও হতে পারে, 1-এর বেশিও হতে পারে, 1-এর কমও হতে পারে। বলো হতে পারে কি পারে না? পারে, কারণ আলম্ব আছে মাঝে, তো আমার 3টে কন্ডিশনই হতে পারে। তো যদি বলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজের মান 1-এর বেশি হতে পারে, হ্যাঁ স্যার পারে। সমান হতে পারে, হ্যাঁ স্যার পারে। কম হতে পারে 1-এর, হ্যাঁ স্যার পারে। মনে থাকবে, আমি ডাইরেক্ট বলে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এই জিনিসটা তোমরা বুঝতে পারতে না। এটা গেল প্রথম শ্রেণীর লিভার। চলো নেক্সট দেখো। এবার আমি তোমাদের বলছি সেকেন্ড শ্রেণীর লিভারের ক্ষেত্রে। স্যার সেকেন্ড শ্রেণীর লিভার কীরকম থাকে স্যার? মনে রাখবে এর মিডিলে থাকে কে থাকে? স্যার মিডিলে থাকে লোড, ঠিক আছে। আর একদিকে থাকে এফোর্ট, আর একদিকে থাকে ফালকাম, ঠিক আছে স্যার। একটা জিনিস বোঝো, আমি কি বলেছিলাম? আমি ঠিকঠাক বলছি তো? FLE, তো ফার্স্ট সেকেন্ড, তো সেকেন্ডের ক্ষেত্রে মাঝে লোড থাকবে, তাই তো? হ্যাঁ ঠিকই বলেছি। তো মাঝে যদি লোড থাকে, আমার এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে? স্যার এখানেও তো আমার সেম, এফোর্ট আর্ম বাই লোড আর্ম, ঠিক আছে স্যার। এখানে এফোর্ট আর্ম কোনটা? স্যার এফোর্ট আর্ম হচ্ছে এটা, আর লোড আর্ম আমি সবসময় ফালকাম থেকে মাপবো, ভুল বলছি। আমার এফোর্ট আর্ম কোনটা? না এইটা হচ্ছে এফোর্ট আর্ম, মানে আমার যা কিছু সবসময় মাপবো আমি ফালকাম থেকে মাপবো, এফোর্ট আর্ম এটা। আর লোড আর্ম কোনটা? স্যার লোড আর্ম হচ্ছে এটা। তো দেখো আমার লোড যেখানে ইচ্ছা থাক, আমার এফোর্ট আর্ম সবসময় বড় হবে এখানে লোড আর্মের থেকে। বলো হ্যাঁ কি না? স্যার আমি যদি এই কন্ডিশনে আঁকি যে লোড তো আমার মিডিলে, এবার ধরুন স্যার লোডকে আমি এখানে করে দিলাম, ফালকাম ধরুন এখানে করে দিলাম, আমি এফোর্টকে এখানে করে দিলাম, আমি যাই করি এফোর্ট আর্ম আমার সবসময় এর থেকে বেশি হবে। আমার সেকেন্ড শ্রেণীর ক্ষেত্রে এফোর্ট আর্ম লোড আর্মের থেকে সবসময় বেশি হবে। তো এফোর্ট আর্ম কোথাও না কোথায় মানলাম ধরো 5, লোড আর্ম মানলাম 2, তো এফোর্ট আর্ম যদি বেশি হয়, লব যদি বেশি হয়, সবসময় আমার কী হবে? মান 1-এর বেশি হবে। তো বলো সেকেন্ড শ্রেণীর ক্ষেত্রে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় মনে রাখবে 1-এর বেশি হবে, হ্যাঁ কি না? মনে থাকবে। চলো নেক্সট বোঝো। আমার থার্ড শ্রেণীর লিভারের কথা বলছি। থার্ড শ্রেণীর লিভার, ধরো এই আছে গল্প, আমার মাঝে এখানে কি আছে? স্যার মাঝে এখানে আমার কি আছে বলো? আরে বলো না, FLE, তো মাঝে কি আছে? 3, মানে মাঝখানে এফোর্ট আছে, তো মাঝে আমি এফোর্ট দিয়ে দিলাম। ধরো একদিকে আছে লোড, আরেকদিকে আছে ফালকাম, তো আমার এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি কি জানি? এফোর্ট আর্ম বাই লোড আর্ম, বলো কি হবে? এবার তোমরা আমাকে বলো, আমার ফালকাম কিন্তু এখানে, তাহলে লোড আর্ম আমার সবসময় বেশি হবে কি হবে না বলো? আরে লোড আর্ম আমার সবসময় বেশি হবে কি হবে না? এফোর্ট আর্ম সবসময় আমার এক্ষেত্রে কম হবে। তুমি যে পজিশনে রাখো দেখে নাও, আমি মাপবো তো ফালকাম থেকেই না, অন্য জায়গা থেকে নয়। তো লোড আর্ম সবসময় বেশি, তো সাপোজ ধরো লোড আর্ম 5, এফোর্ট আর্ম 2,
আরে হর বেশি, হর যদি বেশি হয় কি হয়, সব সময় একের কম হবে, সব সময় একের কম। হর যদি বেশি হয়, লোড আর্ম যদি বেশি হয়, তাহলে আমার সবসময় মান যা বেরোবে সবসময় একের কম বেরোবে। তার মানে বলতে পারি থার্ড শ্রেণীর লিভারের, তৃতীয় শ্রেণীর লিভারের মেকানিক্যাল অ্যাডভান্টেজ সবসময় একের কম হয়। বলো আর মুখস্থ করার প্রয়োজন আছে না স্যার? আমি যা বললাম তোমাদের একবার লিখিত আকারে দেখিয়ে দিই। আমি যা বললাম যদি বুঝতে পারো না, নিজেদেরকে নিজেরা বাহবা দাও। অ্যাকচুয়ালি তোমরা মন দিয়ে ক্লাসটা শুনছো, সব থেকে বড় ব্যাপার। যারা বুঝতে পারছো না তারা শুনছোই না, একদম লিটারি বলছে তোমরা শুনছোই না ক্লাস। ঠিক আছে, দেখো সিম্পল লেখা আছে, প্রথম শ্রেণীর লিভারে এম এর মান একের বেশি সমান বা কম হতে পারে, দ্বিতীয় শ্রেণীর লিভারে এম এর মান সবসময় একের বেশি হয়, আর তৃতীয় শ্রেণীর লিভারে এম এর মান সবসময় একের কম হয়। ডাইরেক্ট মনে রাখো, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আমি তোদের বোঝালাম, একটু বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো। আচ্ছা, লিভার কিন্তু আমাদের এখানে পুরো কমপ্লিট, লিভার কিন্তু পুরো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ভালো লাগলো ক্লাস? চলো স্যার এখন আমাদের পুলি আছে, ইনক্লাইন প্লেন আছে, চলো ওরা ছোটোখাটো ব্যাপার, ওরা বিশাল বড় কিছু নেই। চলো নেক্সট দেখো। দেখো কপিকল বা পুলি, আমাকে একটা জিনিস বলো তোমরা। আমি একটা জিনিস তোমাদের আগে বললাম, মনে আছে স্যার কী জিনিস? আমি তোমাদের বললাম যে সবসময় মেশিন এটা করবে না যে আমাদের কাজটা সুবিধা করে দিচ্ছে, বল বেশি পাচ্ছি আমরা, যান্ত্রিক সুবিধা বেশি পেতাম নয়, অনেক সময় না বলের দিক পরিবর্তন করে। স্যার বলের দিক পরিবর্তন করে বলতে, আরে কারোর বাড়িতে কুয়ো আছে, কুয়ো থেকে জল, কুয়ো থেকে জল তুলে স্নান করো, অনেকে আছে, আমি জানি আমাদের গ্রামে যেমন কুয়ো আছে। কি করা হতো, কুয়ো থেকে জল তোলা হতো। দেখবে কোনো জায়গায় কুয়োতে কী হয়, এরকম আমি সামনে লাইভে নেই, নাহলে আরও ভালো করে ফিল করাতাম। মানে দড়িটা যদি ওপরে কোনো চাকা ফাঁকা না লাগানো থাকে, দেখবে দড়ি থেকে না ওপর দিকে টেনে জলটা তুলতে হয়, ওপর দিকে টেনে, মানে উপর দিকে কোনো দড়িকে টানছো তুমি, উপর দিকে টানছো, নিচের মধ্যে বালতি ফেললে জল ভরলো, উপর দিকে টানছো। ঠিক আছে, এই একটা প্রসেস হয়। আচ্ছা আমাকে বলো, কোন দিকে দড়ি টানা সোজা? একটা হচ্ছে উপর দিকে দড়িটা তুমি টানছো, আর একটা হচ্ছে নিচ দিকে দড়িটা টানছো, কোন দিকে সুবিধা? বলবে স্যার গ্র্যাভিটেশনাল তো নিচের দিকে কাজ করে, তো নিচের দিকে দড়ি টানতে আমার সুবিধা। আরে দড়িটা আমি যদি নিচের দিকে টানি, এটা আমার সুবিধা। কি ওপর দিকে টানার থেকে অনেক সুবিধা, আমি নিচের দিকে টানি। তো অ্যাকচুয়ালি পুলি বা কপিকল কী করে, কুয়োতে জল তোলার সময় দেখবে কি করা হয় না, এরকম একটা চাকার মতন জিনিস থাকে। ঠিক আছে, তো এই যে দড়িটা দিয়ে আমি জল টানছিলাম, ধরো এখানে বালতি লাগানো আছে, দড়িটা দিয়ে জল টানছিলাম ওপর দিকে, আমি জাস্ট এর সঙ্গে এটাকে ফিক্স করে দিলাম। তার ফলে কি হলো, আমি দড়িটা এবারে নিচের দিকে টানলে কি হয়, আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হয়, আর জল উপর দিকে উঠতে থাকে। এখানেও কিছু জিনিস আছে বলার, এগুলো আমি বলার এখানে দরকার নেই, কারণ এক তো সময়ের আছে, কম আছে তোমাদের, প্লাস জানার অত দরকার নেই। ঠিক আছে, কারণ তোমাদের পরীক্ষা এত ডিটেলসে আসে না, কিন্তু নেক্সট যদি ক্লাস করায় আমি অতি অবশ্যই আরও ভালো করে বোঝানোর চেষ্টা করবো জিনিসগুলো। কিন্তু তোমরা এইটুকু জেনে রাখো, এখানে কপিকল বা পুলি মেনলি কী করে, বলের দিক পরিবর্তন করে। ঠিক আছে, মানে কি করে, সরাসরি কোনো বস্তুকে উপরের দিকে তোলার বদলে নিচের দিকে দড়িকে টেনে তোলা সহজ করে তোলে। কারণ কি হয়, নিচের দিকে টানার সময় নিজের শরীরের ওজনটাকে আমরা ব্যবহার করতে পারি, তো নিচের দিকে টানাটা সুবিধা, আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে, চলো দেখো এই ছবিটা দিকে লক্ষ্য করো। দেখো এখানে কোনো কিছুটা বস্তুকে দিয়েছি, তো আমি কী করছি, নিচের দিকে টানছি, নিচের দিকে এফোর্ট দিচ্ছি, তার ফলে বস্তুটা উপর দিকে উঠছে। তো কপিকল কী করে, বলের মান কমায় না, আমার বল একই লাগে, আমার বিশাল কিছু সুবিধা করে না কপিকল, যে আমি বিশাল কিছু যে হেল্প পাচ্ছি তা কিন্তু নয়। কিন্তু কি করে, এটা বলের দিক পরিবর্তন করে, এটি বস্তুকে সরাসরি উপরের দিকে তোলার বদলে নিচের দিকে দড়ি টেনে তোলা সহজ। সেই জন্য কারণ কি, নিচের দিকে দড়িটা টানার সময় নিজের শরীরের ওজন ব্যবহার করতে পারি আমি। ঠিক আছে, তো সেই জন্য কি মনে রাখবে, পুলি সবসময় মনে রাখবে বলের দিক পরিবর্তন করে আমাদের হেল্প করে। ঠিক আছে, আর এখানে মনে রাখবে সিম্পল, এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী করে বেরোলো জানার প্রয়োজন নেই, তুমি শুধু এইটুকু জেনে রাখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এর মনে রাখবে এক। কত মনে রাখবে, এক। ঠিক আছে, এখানে টেনশন ফোর্স বলে থাকলে মাথা হ্যাং করে যাবে, তোমাদের দরকার নেই, শুধু মনে রাখবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এক, ওয়ান অনলি। ঠিক আছে, উদাহরণ হিসেবে মনে রাখবে কুয়ো থেকে জল তোলার সময় পতাকার দণ্ড, পর্দার দড়ি। ঠিক আছে, আর এটা কিন্তু ফিক্সড পুলি। ঠিক আছে, স্থির পুলির কথা বলছি, একটা হয় মুভেবল পুলি, একটা ফিক্সড পুলি, তো তোমাদের ফিক্সড পুলি পড়তে হবে, তো ফিক্সড পুলি এটা কিন্তু। ওকে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত এর, এক, অনলি ওয়ান। চলো নেক্সট দেখো ইনক্লাইন প্লেন। আচ্ছা একটা কথা বলো, ইনক্লাইন প্লেন, আমি বলছি এই যে লরিটা থেকে একটা বস্তুকে ধরো এইভাবে তুলে নামাচ্ছে, তো এটা বেশি সুবিধা, নাকি এরকম করে একটা কাঠের পাটাতন দিয়েছে এর মাধ্যমে নামাচ্ছে এটা বেশি সুবিধা? তোমরা কি বলবে স্যার এটাতে অনেক বেশি সুবিধা, এটা তোমাদের এনসিআরটির ফটো। ঠিক আছে, তো এইটাতে অনেক বেশি সুবিধা, তো কোথাও না কোথাও এটা আমাদের বেশি সুবিধা করছে। হ্যাঁ, তো এটাই তো আমাদের ইনক্লাইন প্লেন। অ্যাকচুয়ালি এখানে পড়তে কী হয়, দেখো যে জিনিসটা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে আমি সেইটাই পুরো তোমাদের পড়াচ্ছি। চলো নেক্সট দেখো, এদিকে চলে এসো। দেখো এখানে সিম্পল তোমরা জানবে, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে কী হয়, একটা হাইট থাকে। ঠিক আছে, একটা কী থাকে, একটা হাইট থাকে, এবং
একটা কী থাকে, একটা লেন থাকে, ঠিক আছে। যদি তোমাদের সিম্পল জিজ্ঞাসা করে যান্ত্রিক সুবিধা কি, মনে রাখবে এই যে হেলানো তলের দৈর্ঘ্য, মানে এই যে এল, এই যে হেলানো তলের যে দৈর্ঘ্যটা, এই যে এল আছে, একে দিয়ে যদি এই উচ্চতাটাকে ভাগ করে দাও আমরা যান্ত্রিক সুবিধা পেয়ে যাবো। শুধু এইটুকু মনে রাখো, তোমাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের শুধু এইটুকু মনে রাখো, এইটুকু L/H, বাস, আর কিছু জানতে হবে না। সাপোজ ধরো কোনো জায়গায় একটা এই হেলানো তলের দৈর্ঘ্যটা দিয়েছে, সাপোজ ধরো আমি বলছি তোমাদের 20 মিটার, ঠিক আছে। আর ধরো হাইটটা দিয়েছে সাপোজ বলছি 5 মিটার। যদি বলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, তোমরা কি বলবে, সিম্পল L/H 4 মিটার। সরি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এটা না, মনে হবে 4 মেকানিক্যাল অ্যাডভান্টেজ। বলো, বোঝা গেল? হেলানো তল বা ইনক্লাইন প্লেন হচ্ছে একটা সমতল পৃষ্ঠ বা র্যাম্প যা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে হেলানো থাকে। এটি একটি অত্যন্ত সরল যন্ত্র যার সাহায্যে কোনো ভারী বস্তুকে সরাসরি খাড়াভাবে উপরে না তুলে ঢালু পথ বেয়ে কম বল প্রয়োগ করে সহজে নির্দিষ্ট উচ্চতায় ওঠানো যায়। ব্যাস, ইনক্লাইন প্লেন শুধু এইটুকু জেনে রাখো, বাস তোমাদের টোটাল হয়ে গেল এখানে কমপ্লিট। তোমাদের সিম্পল মেশিন এখানে পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা লিভার পড়লাম, আমরা পুলি পড়লাম, আমরা ইনক্লাইন প্লেন পড়লাম। আবারও বলছি, পুলি, ইনক্লাইন প্লেন, বাস তোমাদের এইটুকু জানলেই চলবে। এর থেকে বিশাল কিছু প্রশ্ন আসে না, যদি আসে এর মধ্যে থেকে আসবে। তোমাদের অতি গুরুত্বপূর্ণ ছিল লিভারটা, যেটা আমরা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছি। ওকে, এবং এর সাথে সাথে আমাদের এই পুরো চ্যাপ্টারটা হয়ে গেল কমপ্লিট। কার্য, ক্ষমতা, শক্তি, লিভার, এর ভেতরে যে নতুন অ্যাড করেছে সিম্পল মেশিন, আমাদের পুরো চ্যাপ্টার হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এর পরে কি প্ল্যানিং, এর পরে কি হবে? দেখো, আমি তোমাদের এর পরে কি প্ল্যানিং আছে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি তোমাদেরকে ইউটিউব ভিডিওর মাধ্যমে ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো। টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য ইউটিউবে স্পেশাল কি ভিডিও নিয়ে আসবো, এরপর থেকে কী ক্লাস স্টার্ট হবে। তোমরা আমাদের যারা পেড কোর্সের জন্য বলছো বারবার, সামনে এলপি আছে, যাদের টেকনিশিয়ান আছে, যাদের জেই আছে, জেইরও নতুন ফর্ম ফিল আপ হয়েছে, তো যারা এলপি, টেকনিশিয়ান, জেইর জন্য বলছো ব্যাচের কথা, তাদের জন্য ব্যাচের জন্য আমি কী প্ল্যান করছি, আমি সমস্ত কিছু তোমাদের, দেখো আমি হট করে কোনো কিছু বলতে পারি না, কারণ কি একটা নির্দিষ্ট প্ল্যানিং করতে হয়। কারণ এটা ধরো যেভাবে পড়ালাম, এই যে কিছু সময় পেলাম, খুব বেশি সময় পাইনি, তো এরপরে যে আমি ক্লাসটা স্টার্ট করবো না, সেখানে আমার ইচ্ছা আছে আমি অনেক কিছু তোমাদের দেবো, ঠিক আছে। অনেক কিছু দেবো মানে কি, মানে তার বাইরে যেন তোমাদেরকে কোনো কিছু আর না পড়তে হয়, না কোথাও কোর্স জয়েন করতে হয়, না কোনো বই পড়তে হয়, না কোনো ইউটিউব ভিডিও দেখতে হয়, কিছু না দেখতে হয়। যারা কোর্সে থাকবে তাদের কথা বলছি। আর যারা মনে করছো স্যার আমাদের ইউটিউবে কিছু আসবে না, অতি অবশ্যই আসবে তোমাদের জন্য ইউটিউবে। তার জন্য প্রপার প্ল্যানিং করতে হবে, কবে থেকে শুরু হচ্ছে, এরপরে আমরা কি স্টার্ট করব না করব, তোমাদেরকে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো ইউটিউব ভিডিওর মাধ্যমে এবং টেলিগ্রাম গ্রুপে। ওকে, তার জন্য একটু তোমরা অপেক্ষা করো। আর তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে গ্রুপ ডির, খুব 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 ভালো করে তোমরা এক্সামটা দাও, খুব ভালো করে এক্সামটা দাও। যারা জানো না, আর একবার বলে রাখি, আমাদের বায়োলজি এবং ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে আমরা এখানে কমপ্লিট করেছি। আর যারা কেমিস্ট্রির জন্য বলছো, আমি সেটাও দেখছি কী করা যায় না করা যায়। বললাম আমি তোমাদের একটু চিন্তাভাবনা করে তোমাদের সমস্ত প্ল্যানিং আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা যাদের এএলপি এক্সাম হয়ে গেছে, ধরো এবার এএলপি CBT2 দিয়ে ফেলেছো, তারা তো অনেকে ভিডিও দেখছো, তারা ততদিন পর্যন্ত এই ভিডিওগুলোকে ভালো করে রিভিশন করতে থাকো, কারণ এখানে খুব সুন্দরভাবে পড়ানো আছে। কি আছে না আছে তোমরা জানো, তোমাদের সামনে আছে সব কিছু। ওকে, আর পরে কি হবে আমি তোমাদের সামনে সব কিছু আলোচনা করব। চলো, এই আমাদের ব্যাচ আছে, যদি চাও কেউ নিতে পারো। আমাদের এখনও পর্যন্ত বলছি, যদি 1 জুলাই 2025 থেকে 1 জুলাই 2026 স্পিডি পাবলিকেশনের বাংলা PDF আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, মাত্র 99 রুপিস প্রাইস আছে, টপিক ওয়াইজ প্লাস অনলাইনার। যদি কেউ প্রিভিয়াস ইয়ারের বই বা PDF চাও সায়েন্সের এবং ম্যাথের, সেটাও পারচেস করতে পারো। স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে নিলে 199 টাকা, যদি কেউ চাও পারচেস করতে পারো। যদি নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানে QR কোড দিয়ে পেমেন্ট করবে, তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের অ্যাপ্লিকেশন থেকেও তোমরা পারচেস করতে পারো। আর যদি কোথাও কোনো এনকোয়ারি থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, ঠিক আছে। আর এই ভিডিও ক্লাস তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমাদের যা মতামত আছে কমেন্ট বক্সে জানাও, আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়ি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, আরও বাকি ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। ওকে, পরের ক্লাসে আমি কি করতে চলেছি না চলেছি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি নিয়ে আসছি। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই। বাই, থ্যাংক ইউ।